আমার বিবেক থেকে আসছে, আর একজন লোক আছে, ওর কথাতেই আমি এখানে এসেছেন। হ্যাঁ, এখানে আসছি। তো আপনি কি সে কাজের মধ্যে এখনো আছেন যে কাজগুলো আপনি এখানে কনফেস করতে যাবেন, নাকি আপনি এখন একটা সুন্দর জীবন যাপন করছেন, ভালো কথা সুন্দর জীবন করতে পারতেছি না, পারতেছেন না ওই কাজগুলোর কারণে? হ্যাঁ। ঠিক আছে, শুরু করি আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে। বলুন। যে আমার আব্বু রাশাদ ভাই, আব্বু ইঞ্জিনিয়ারিং কাজ করতো। আব্বু বাহিরে চলে গেছিল আমার জন্মের আগেই। আচ্ছা। আমার 6 বছর বয়সে আমি একবার গিয়েছিলাম বাহিরে। আপনি কি মানে পরিবারের বড় সন্তান? হ্যাঁ, আমি পরিবারের বড় সন্তান। আপনি এবং আপনি একা? হ্যাঁ, আমি একাই। তারপর আমার আব্বু চাইছিল আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আমার বয়স যখন 7 বছর ওই টাইমে। তারপরে আমার নানু চাচ্ছে না আমি বাইরে যাইতে। আমি বড় নাতি, আম্মুরে বলতেছে, দাদু আর নানু বলতেছে তোরা চলে যা, তোদের দরকার নেই, আমার নাতি আমার কাছে থাকো। ওকে। হ্যাঁ, তারপরে আম্মু অনেক কান্নাকান্দি করছে, কিন্তু নানু যাইতে দেয় নাই, আব্বু আম্মুকে নিয়ে যাবে। তারপর আব্বু আম্মু চলে গেল। বাবা কি করতো? আব্বু ইঞ্জিনিয়ারের কাজ করতো। ইঞ্জিনিয়ারিং কাজ করতো। ওকে। যে তেলের পাম্প আছে না বাহিরে, জি, কুয়েত। ও দেশে থাকা অবস্থায় কি করতো? দেখে আব্বু কাজ করতো, ব্যবসা করতো। আব্বু ব্যবসা করতো মানে এরপরে বাবা একাই চলে যায়? হ্যাঁ, বাবা একা চলে যায়। বাবা এখানে অনার্স শেষ করছিল, অনার্স শেষ করে তারপরে বাইরে গিয়েছিল, বাইরে গিয়া ইঞ্জিনিয়ারিং শেষ করছিল পড়াতে। আমি একটু জানতে চাচ্ছি যে যখন আপনাকে নিয়ে দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা হলো, তো এরপরে কি হয়, মানে বাবা তার আগে থেকে বিদেশে থাকতো? হ্যাঁ, তার আগে থেকে আব্বু। ওকে। আমার আব্বু বিয়ে হওয়ার পরেই চলে গেছে। বুঝতে পেরেছি। জি। তারপর আব্বু আসছিল দেশে, আমি হয়েছি। আমার হওয়ার পরে একবার আসছিল, আসার পরে আব্বু চলে গেছে আবার আমাকে দেখে। তো নিতে পারলো কি, আপনাদেরকে নিতে পারলো? আমাকে হ্যাঁ, ছোটবেলায় নিয়ে গেছিলাম, যে ছোট ছিলাম এক সময়, আমার বয়স হচ্ছিল 1 থেকে 1.5 বছর। কুয়েতে নিয়ে গেছিল? ওই সময় নিতে গেছিল। বাট তারপরে আব্বু চলে গেছে। আমি 1 বছর আসছিলাম, আম্মু থাকতে পারে নাই, কান্নাকাটি, আত্মীয় স্বজন ছেড়ে থাকা। 1 বছর পরে আবার আম্মু আবার চলে আসছে। হ্যাঁ, পরে আব্বু আবার চলে গেছে আমাদেরকে রেখে। 1-2 মাস ছিল বাসায়, তারপর আব্বু আম্মু চলে গেছে। চলে যাওয়ার পর আম্মু ছিল। আমার বয়স যখন 5-7 বছর হয়েছে, যখন আমি স্কুলে ভর্তি হয়েছি, পড়াশোনা করতেছি। যখন আমি ক্লাস 3-তে উঠি, ওই সময় আমার আব্বু আসছে, বলতেছে আমি একা থাকতে পারবো না, আমার ওয়াইফকে আমি নিয়ে যাব। তা বলছে আমার ছেলেকে নিয়ে যাব। ওই জায়গায় আমার নানু আর দাদু বাধা দিছে, তোরা চলে যা, কিন্তু আমার নাতিকে আমি যেতে দেবো না। তারপর আম্মু অনেক জোরাজুরি করছে। তারপর কি হবে, আর দেয় নাই আমাকে। আব্বু আর আম্মু চলে গেছে। চলে যাওয়ার পর আমি পড়াশোনা করতেছি। তারপর আমার আব্বু আম্মু বলছিল, আমার জন্মের পরে অনেক দিন পরে আমি হয়েছি, খুব শখের ছেলে ছিল। মনে করেন যেরকম বলা হয়, স্বর্ণের চামচ দিয়ে মুখে দিয়ে বড় হয়েছে, এরকমটাই বলে অনেক সবাই। আমার আব্বু আম্মু ধনী ছিল, নানুর গোষ্ঠীরা ধনী ছিল, সবাই মোটামুটি প্রভাবশালী ছিল। তারপর আমাকে মানত করছিল যে আমাকে ছেলে হয় আমি মাদ্রাসায় পড়াশোনা করাবো। তারপর আমি মাদ্রাসায় পড়াশোনা, যখন আমি 4-এ উঠি, ওই সময় 4-এ পরীক্ষা দেওয়ার পরে, রোজার পরে আমি মাদ্রাসায় ভর্তি হই। আচ্ছা। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমি মাদ্রাসায় পড়তেছি, মক্তব নাজারা শেষ করছি, হ্যাফেজ শুরু করছি। হাফেজ আমি 2-2.5 বছর লাগছে আমার হ্যাফ শেষ করতে। আমি হ্যাফ শেষ করে তারপর, এটা হচ্ছে গিয়ে 2014 সালের কথা। 2014 সাল? হ্যাঁ, 14 সালের কথা। তারপর আমি হ্যাফ শেষ করে শোনাইছি। শোনানোর পর এক সময় আমার বয়স হচ্ছে গিয়ে এখন 14 সালের বয়স আমার কত ছিল, তারপর 16 বছর বয়স। 16 বছর বয়স ছিল। তারপর আমার এক ফ্রেন্ড ছিল, মাওনা চৌরাস্তা বাড়ি, শ্রীপুর। ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ড। একসাথে পড়াশোনা করতাম। ও খুব আগে থেকেই মাদ্রাসায়, ও বড় ছিল, আমার অনেক বড় ছিল, অনেক সিনিয়র ছিল, কিন্তু আমাদের মাদ্রাসায় পড়াকালীন এক রুমে থাকতাম, একসাথে পড়াশোনা করতাম, এভাবেই ফ্রেন্ডস আমার অনেক বড়। তাহলে ও খুব একটার পর একটা মনে করে অনেক মেয়ের সাথে কথা বলতো। তাই আমাকে বলছে তুই মেয়ের সাথে কথা বলবি? আমি বললাম হ্যাঁ দে। তারপর নাম্বার দিল। মেয়ের বাড়ি হচ্ছে মাওনা চৌরাস্তা, মেয়ের নাম হচ্ছে সামিয়া সুলতানা সোমা। ওকে। তারপর মেয়ে নাম্বার দিল আমাকে। আমি প্রথম দিন ফোন দিছি, ফোন ধরে নাই। ও এসএসসি পরীক্ষা দিয়েছি 2014 সালে। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে গ্যাপটা থাকে, এই গ্যাপে। জি। তারপর ও পরীক্ষা দিছে। আমি ফোন দিলাম একদিন, প্রথম দিন ধরে নাই, দ্বিতীয় দিন ফোন দিছি, ধরে নাই। তৃতীয় দিন ফোন দেওয়ার পরে বলতে আপনি কে?
মানে এই মেয়েটার সাথে আপনার কথা বলে দিচ্ছে আপনার ওই সিনিয়র ফ্রেন্ড? হ্যাঁ, সিনিয়র ফ্রেন্ড। ওর নাম কি ছিল? ওর নাম ছিল জাহিদ। 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 জাহিদের সঙ্গে ওর পরিচয় ছিল আগে থেকে, তাই কি? হ্যাঁ, জাহিদের বাসার সাথে ছিল। ওকে, এক বাসায়। ওকে, জাহিদই আপনাকে নাম্বারটা দিয়েছিল? হ্যাঁ, নাম্বারটা দিয়েছে। তারপর ও অনেক মেয়ের সাথে কথা বলতো, আমাকে নাম্বারটা দিয়েছে। তারপর আমি ফোন দিলাম, কথা বললাম। এভাবে প্রথম আমি বন্ধুত্ব করি ওর সাথে। আমি যখন পড়াশোনা শেষ করছি, এখন মাদ্রাসায় কিছুক্ষণ থাকি আর বাইরে চলে যাই বেশিরভাগ সময় গিয়ে ছাদে অথবা গাছতলায়। আমাদের এখানে তো অনেক জঙ্গল আছে, গাজীপুর ওই সাইডে আকাশি বাগান, ওখানে গিয়ে কথা বলতাম। কথা বলার পর অনেক কথা হয়েছে। তারপর আমাদের যে সম্পর্কটা, রিলেশন, এটা হয়ে যায়। এক সময় ও প্রস্তাব দেয়, কিন্তু ও যে আমার সাথে ফেট করবে আমি জানতাম না। আচ্ছা। তারপর ও আমাকে ভালোবাসে, আমার পরিচয় দিলাম, আমার সাথে কথা বলে প্রতিদিন। প্রায় সময় আমাকে বলে তুমি আমার ফোনে 100 টাকা 200 টাকা দাও। আমি কিছু মনে করতাম না। আমার চাইতো, আমি দিয়ে দিতাম। আচ্ছা। প্রায় সময় আমি সপ্তাহখানিক পরে ওর জন্য জামা কাপড় যা চাইতো, যাবতীয় এভরিথিং সব চাইতো, দিয়ে দিতাম। তাই আমার আব্বু আম্মু বাইরে থেকে ফোন দিত, আমাকে জিজ্ঞেস করতো, আর যা টাকা লাগতো, যত লাগতো পাঠিয়ে দিত। জিজ্ঞাসা চাওয়া মাত্রই। তারপর আমার নানুকে ফোন দিতাম, নানু দিয়ে দিত। যার কাছে ফোন দিতাম, এখন আমি দেখছি গিয়ে মনে করেন মাস শেষে আমার 1 থেকে 10 তারিখ এক পর্যন্ত মামা যাইতো মাদ্রাসায়। আব্বু তো নাই, বড় আব্বু যেত। আমার আব্বুর আমি বড় আব্বু রাখি, আমি চাচু দেখি না। আমার আব্বুকে আব্বু ডাকি, আমার জেঠুকে বড় আব্বু ডাকি, আর আমার চাচুকে সবাইকে ছোট আব্বু ডাকি। এরকম আমার জেঠি আম্মাকে যারা বলা হয় জেঠি আম্মা, বড় আম্মু, আমি বড় আম্মু সবাইকে আম্মু ডাকি। আমার মাকে মা ডাকি, আর ছোট আম্মু কাকি ছোট আম্মু, আর বড়কে বড় আম্মু ডাকি, এরকম। তারপর বড় আব্বু যেত, আম্মুরা যেত, আমাদের খাবার নিয়ে যেত। যারা যাইতো তারা সবাই আমার জন্য ফল টাকা দিয়ে আসতো। এভাবে আমি দেখতাম অনেক টাকাই হতো, প্রায় 20 থেকে 25 হাজার টাকা হয়ে যেত। ওরে বাবা, 20 থেকে 25 হাজার টাকা আজ থেকে 4 বছর আগের ঘটনাও বলছে। তারপর তখন বয়স 16 বছরের একটা কিশোরের কাছে 20 থেকে 25 হাজার টাকা, এবং আজ থেকে 4 বছর আগের ঘটনা। বুঝতে পারবেন যে ওর বিপথে যাওয়ার জন্য এটা এনাফ। এবং একই সাথে এটা ইম্পর্টেন্ট যে ওর বাবা মা কিন্তু ওকে রেখে কুয়েতে, এবং ওকে দেখাশোনা করছে মূলত ওর নানির পরিবার। ঠিক আছে, এই সময়ের গল্পটাও বলছে। বলুন তারপর হচ্ছে গিয়ে মেয়েটা টাকা চাইতো, আপনি দিতেন? হ্যাঁ, আমার কাছে টাকা চাইতো, আমি দিতাম। আমি ওই সময় এখনো গাড়ি, আমার ড্রাইভার ছিল একটা, আমাদের বলতো দরকার লাগলে তুই ড্রাইভার নিয়ে যাবি, আমার দাদু ভাই বলছিল। আচ্ছা। দাদু ভাই বলার পরে আমি, যে আমাকে ফ্যান ছিল, ওই ড্রাইভ করতে পারতো। যেহেতু আমি যদি ওই জায়গায় যাই, দেখা করি মেয়ের সাথে, আমার ড্রাইভার বলতে পারে বাসায় ঝগড়া করবি, এজন্য আমি বলতাম না, আমি যাবো না, আমি আরেক গাড়ি দিয়ে যাবো। যে আমার ফ্রেন্ডস একটা গাড়ি চালাইতো ছোট রাস্তাতে গাড়ি চালাইতো, ওর সাথে খুব সম্পর্ক ছিল। তারপর ওর গাড়ি দিয়ে আমি চলে যেতাম, মাওনা চৌরাস্তা যেতাম, প্রায় সপ্তাহে শুক্রবার যেতাম। ওর সাথে আমি একটা ডলফিন রেস্টুরেন্ট আছে আমাদের কেতালি প্লাজাতে, দোতলায়, ওর সাথে ওই জায়গায় গিয়ে চাইনিজ যা কিছু এভরিথিং খাতাম। তারপরে ও একদিন আমাকে বায়না করছে, তুমি আমাকে একটা স্বর্ণের সেন দেবা। আমি কই স্বর্ণের সেন দেবো? হ্যাঁ। আমি এখন ওর প্রতি এত পাগল যে ও যা। মেহেদি কি আপনার পরিবারের সমস্ত অবস্থা কি জানতো? আপনার বড় সিনিয়র ফ্রেন্ড যে ছিল, মেহেদি তো নাম ওর? না, জাহিদ কি সবকিছু জানতো যে আপনার ফ্যামিলিতে আর্থিক অবস্থা কেমন? হ্যাঁ, জাহিদ আমাদের বাসায় আসছিল। জাহিদ আমার সম্পর্কে ভাতিজা হয়। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যে জাহিদ সবকিছু জানতো, এবং ওর সম্পর্কে জেনে জুনেই কিন্তু এরকম একটা মেয়ের সাথে ওর একটা সম্পর্ক করিয়ে দিয়েছে। আমি জানি না ফিউচারটা কি, আমি বরং একটু সামনের দিকে আগাই। তারপর মেয়ে আমাকে বলতো, তুমি আমাকে এটা কিনে দাও, গোল্ডের চেন। হ্যাঁ, যা বলতো আমি তাই দিতাম। একদিন আমি আব্বুকে ফোন দিয়েছি, আব্বু আমার টাকা লাগবে। আব্বু ফোন দিয়েছিল, কত টাকা লাগবে বাবা? আমাকে সব বাবা দেখে। আমি আব্বু আমার 50,000 টাকা লাগবে। 50,000 টাকা। আব্বু জিজ্ঞাসা করে না, বাবা তুমি এই টাকাকে কী করবে? আমি বলছিলাম, আব্বু আমার ফ্রেন্ডসটা আমার বাজে তো, আমি সেলিব্রেট করবো বন্ধুদের সাথে। আমার বাজে ছিল ওইদিন। পরে আব্বুকে এত টাকা লাগবে না তো? আমি কই হ্যাঁ লাগবে, তুমি যদি না দাও দেখো তো আমার খবর আছে, আমি বাসা থেকে চলে যাব। তারপর আব্বু কিছু বলে নাই। হ্যাঁ, আব্বু দিয়ে দিয়েছে। আমি নানুকে ফোন দিয়েছি, নানু আমার টাকা লাগবে 10,000। ও কী করবা? আমি কই জানো না আমার কালকে বাজে, তোমার বাজাতে আমি গিফট দিবই। আমি কই না, আমাকে গিফট দিয়ে হবে না, আমাকে এবার আমি নিজে গিফট কিনবো। পরে আর কিছু বলে নাই, দিয়ে দিয়েছি। এভাবে আমার প্রায় অনেক টাকা হয়ে গেছে।
প্রায় 90 কাছাকাছি হয়ে গেছে। 90,000? জি, 90,000 টাকা। ওকে। ওই জায়গায় ওই 14 সালের কথা ছিল, 2014 সালের কথা ছিল, ওই জায়গায় স্বর্ণর বড়ি ছিল 50,000 টাকা। তাকে আমি ওকে এক বড়ি স্বর্ণ কিনে দিই। ওকে এখানে সঙ্গীতা জুয়েলার্স আছে, এক বড়ি স্বর্ণ রূপা যা চাইছিল আমি তোকে কিনে দিই, ঠিক আছে। কিনে দেওয়ার পরে আমি ওকে দিয়ে ঘোরাফেরা করি। আমাদের এখানে বাওয়াল পয়েন্ট একটা আছে, এখানে মনে করেন শুটিং করা হয়। জি। এখানে মূলত যারা আছে আমাদের মতো সাধারণ লোক, ওদেরকে যেতে দেয় না। তাহলে আমি ফোন দিয়েছিলাম আমার চাচুকে, চাচু কথা বলছে, আমার বাতিতে যাচ্ছে, ছেড়ে দাও। আমি ওকে নিয়ে ঘুরছিলাম ভাই। আমি প্রতি শুক্রবারে ওর সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে ওর সাথে মনে করেন প্রায় আমার কমসে কম মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা আমার খরচ হয় ওপেতে, মেয়েটার জন্য। ওকে, মেয়ের জন্য। তারপর আমাকে বলতো, প্রতিদিন বলতো তুমি আমাকে ফিক্সড করে দাও 100 টাকা। কিন্তু ও আমাকে মিস কল ছাড়া কোনো ফোন দিত না। আচ্ছা, মিস কল দিলে আপনি ব্যাক করতেন? হ্যাঁ, মিস কল দিতে ব্যাক করতো, তো আমাকে যদি ফোন দেয় আমি কেটে ব্যাক করতাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম একদিন, হ্যাঁ আমাকে আমার এক ফ্রেন্ড বলতেছে, ওই জায়গায় মনে করেন যেহেতু আমি যাই মাঝে মধ্যে কথা বলি, কিতাবালি প্লাজার মধ্যে পরে আমার এক ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে গিয়ে মুমিন, দোকানদার করে মোবাইলের শোরুম। তারপরে ও বলতেছে, দেখো তুমি, ও আমার সাথে আবার মাদ্রাসায় পড়াশোনা করতো, দেখো তুই যা করতেছস এটা কিন্তু ভালো করতেছস না। আমি কেন? ওই মেয়েটা আরেক সাথে রিলেশন আছে, তোর খালি মুরগি বানাইতেছে বলতেছে। আমি হ্যাঁ, আমি বিশ্বাস করি নাই। তুই অমুক দিন আসিস, আমি তোকে দেখা মনে। হ্যাঁ, পরে আমাকে একদিন টাইম দিল মঙ্গলবারের দিন। আমার সব কিছু আমার ডায়েরিতে লেখা আছে এখনো। আমি যা করতাম, যত টাকা খরচ করছি, যা করছি এখনো আমার ডায়েরিতে লেখা আছে। তারপর আমি গেলাম, বন্ধুর দোকানে বসে রয়েছি। ও দেখছি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে হাঁটাহাঁটি করতেছে, একদম ঘষাঘষি করে শরীরে। আচ্ছা, আমি দেখে আমার এত খারাপ লাগতেছে বলার বাইরে, মনে হয় আমি ওকে খুন করে ফেলবো এরকম। আমার চোখ দিয়ে পানি বের হইতেছে অনেক, যেরকম বলার বাহিরে। আমি কাঁদতেছি। পরে আমার ফ্রেন্ডসে বাসা ছিল সাথেই, ও আমার বাসায় নিয়ে গেলে আমাকে সান্ত্বনা দিল। আর ওই সময় আপনি মেহেদির সঙ্গে যোগাযোগ করেননি? মেহেদির সাথে আমি যোগাযোগ করিনি, কিন্তু ও ঢাকা চলে আসছে। মানে আমার জানা মতে তো মেহেদিও এটার সাথে জড়িত ছিল। হ্যাঁ, ও মেহেদি যদি না জানাতো তাহলে তো ঘটনাটা ঘটতো না। ও আমাকে জাস্ট নাম্বারটা দিয়েছে এই পর্যন্ত। কিন্তু মেহেদি নিশ্চয়ই এটার পরিকল্পনার পিছনে ছিল, আমরা এরকম অনুমান করছি। আপনি কি পরবর্তীতে কোনো প্রকার? আমি কথাটা বলিনি। হ্যাঁ, তারপর শুনে ওকে, সামনে দিকে আগে। হ্যাঁ, তারপর ও দেখলাম ও আমাকে সান্ত্বনা দিল, যা হয়েছে বাদ দিয়ে সব, নতুন করে জীবন শুরু কর। আমি এটা কি করবো? তারপরে এই যে আমার হাতে কাটা আছে, আমি রাগ করে এখানে কেটে ফেলি একটা খুর দিয়ে। আপনি কি মেয়েটাকে গোল্ডের চেন দিয়েছিলেন? হ্যাঁ। কত টাকা দিয়ে দিয়েছিলেন? এটা হচ্ছে গিয়া এক বড়ি দিয়েছিলাম, এ সময় দাম ছিল 50,000 টাকা। 55,000 টাকা দিয়ে আপনি প্রায় 55 থেকে 60,000 টাকার পিছনে। আচ্ছা, ওকে। তারপর আমি ওকে দিছি, ও চলে গেছে। কথা হয়েছিল, ফোনে কথা হয়, আমাকে ফোন দেয়, কথা হয়। কিন্তু ও আমার সাথে যে একটা সম্পর্ক আছে সিরিয়াসলি এটা নাই। ও আমার সাথে শুধু ফান করতেছে, আমাকে ব্যাকমেল করতেছে যে ও আমার কাছ থেকে টাকা নেবে, আমাকে খাবে, এ পর্যন্তই। কিন্তু ও আরেক ছেলেকে ভালোবাসে। না, ঠিক আছে, এটা তো আপনি প্রমাণ পেলেনই। তারপরে কি করলেন আপনি? তারপর আমি কি করবো, আমি খুব কান্নাকাটি করি। ওদিন আমি ঢাকা আসার পরে আমার নানু বলতেছে, আমার এ সময় এই বাড়িতে আমার মামাতো বোনের বিয়ে ছিল। তারপরে মামাতো বোনের বিয়ে ছিলার পরে আমি আসলাম, আমি মামাতো বোনকে সব কিছু বললাম। মামাতো বলতেছে, দেখ যা হয়েছে তো হয়েছে, ওই বাদ দিয়ে আমি খুব কান্নাকাটি করতেছি। কান্নাকাটি করার পরে আমার আপু বলতেছে, কেজে কি লাভ হবে, বাদ দিয়ে সব। যারা এরকম টাকার জন্য প্রেম করে ওদের সাথে দরকার নেই, বাদ দিই। পরে আমার নানু জানে না, আমার নানা ভাই বাথরুমে গেছে গোসল করার জন্য। পরে চাইছে যে আমার ছোটো একটা বোন ছিল, মামাতো বোন, ও সাবান যে গোসল করছে, সাবান নিয়ে চলে গেছিল। পরে নানা যখন পা দিছে, পিছলা পড়ে গেছে। হ্যাঁ, পিছলা দিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। এখন তো মনে করেন আমি তো এমনি কাঁদতেছি, আবার নানা পড়ে গেছে, মাথায় ফেটে গেছে, এখন আরো খুব কান্নাকাটি। এখন তো মনে করেন যে আগে যে কাঁদছিলাম এটা তো মানুষে জিজ্ঞাসা করতে বলে, তুই কি জন্য কাঁদছ, তোর কি সমস্যা। এখন নানা ভাই পড়ে গেছে, আমি তো গলা সেরে একদম কাঁদতেছি।
মানে আলটিমেটলি বিষয়টা হয়েছে সবাই মনে করতেছে নানার জন্য কাঁদতেছেন, হ্যাঁ, নানার জন্য। কিন্তু কাঁদতেছেন তো হচ্ছে নিজের গার্লফ্রেন্ড। এমনি পাড়া প্রতিবেশী যারা ভাড়াটিয়া ছিল তারা দেখো নানা ভাইয়ের জন্য কিভাবে ছেলেটা কাঁদতেছে। নানা ভাইয়ের জন্য কি দরদ ছেলেটার, হ্যাঁ, এদিকে তো গার্লফ্রেন্ড জায়গা দিছে, হ্যাঁ এতগুলো টাকা নিয়ে চলে গেছে, এটা তো কেউ বুঝতেছে না। না, এটা কেউ ওকে, বুঝতেছে না। হ্যাঁ এরকম ছেলে মেলা, মানে এরকম ছেলে এই দুনিয়ায় পাওয়া খুব মুশকিল। লোকজন নিশ্চয়ই বলতেছিল যে নানার জন্য এভাবে কাঁদতে পারে। ওকে, নানা পরে আমাকে শান্ত দেয়। আমি কাঁদতে কাঁদতে এক সময় আমার পুরা যে বিছানার যে বালিশ ছিল বালিশ ভিজে গেছে কাঁদতে কাঁদতে। আমি তো কাঁদতেছি ওর জন্য, ইনফ্যাক্ট যে আমার নানা যে পড়ে গেছে আমার নানার প্রতি কোনো টান ছিল না। আমি কেউ সুযোগ পাইছি কান্দার মতো এরকম। পরে আমি অনেক কাঁদলাম, কাঁদার পরে নানা মামাতো বোনের বিয়ে হয়েছিল ওদিনেই, নানা ভাই সুস্থ ছিল, বিয়ে দিছে ধানমন্ডিতে, ধানমন্ডি 32-এ আমাদের প্রধানমন্ত্রী বাসভবনের সাথেই। ওকে, তারপর আমি চলে গেলাম, আবার আশা বললাম মাদ্রাসায় পড়াশোনা করতেছি। এখন আমার মাদ্রাসায় হ্যাপস পড়ানো শেষ, আমি হ্যাপ শেষ করে ফেলছি, কনফার্ম হয়ে গেছে। এখন আমি বলতেছি আমি আর মাদ্রাসায় পড়বো না, আচ্ছা আমি মাদ্রাসায় পড়বো না, ভালো লাগে না। আচ্ছা, মেয়েটার সঙ্গে আপনি যোগাযোগ করলেন আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে যে তুমি ওরকম একটা ছেলের সঙ্গে ঘুরলে, আপনার তো ওকে ফেস করা উচিত ছিল। হ্যাঁ আমি বলতেছি। ওকে, তারপর আমি ওকে ফোন দেই, আমি জিজ্ঞাসা করি, ও একদম অস্বীকার করে, না এটা আমার ভাইয়া ছিল। আমি কই ভাইয়া সাথে তো মানুষ এইভাবে ঘোরে না, সত্যি যে আমার ভাইয়া ছিল। আর যাই হোক, আমি ওর জন্য বললো, আমি আবার মেনে নিছি। ও বিশ্বাস করলেন আপনি? হ্যাঁ বিশ্বাস করলাম। তারপর বিশ্বাস করার পরে আবার আমার ফোন দিতে দোস্ত, দেখে যা। তারপরে আমি একদিন সরাসরিভাবে আমি দেখলাম যে আমাদের ওখানে একটা আবাসিক হোটেল আছে, ওকে, মাওনা চৌরাস্তায়। আমাকে বলতেছে তুই দেখ, ও কত ফ্লোগত, ও দোকানে বসে বসা, ও দোকান ছিল কর্নারে, রাস্তার চারপাশে ফ্লাইওভারের সব কিছু দেখতে পারতো। দোতলায় ছিল, কে মেয়ে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সব দেখতে পারতো। আমাকে ফোন দিয়েছি দেখে। তাই আমি মনে করেন এখন তো আগে রাস্তা খারাপ ছিল, এখন তো রাস্তা ভালো। তাই আমার দেরি হয়েছে, আমি গেছি। তারপর আমি গিয়ে একদিন যখন বললো এখানে রাত জায়গায় বাড়ি আছে, হ্যাঁ রাত জায়গায় বাড়িটা হচ্ছে গিয়ে আবাসিক, এখানে যাবতীয় যা খারাপ কাজ হয় এখানে হয়। হয়তো বা গার্লফ্রেন্ড নিয়ে যাক এখান থেকেও দেয়, মেয়ে নিয়ে যাক, যার যেরকম ইচ্ছা এখানে ভাড়া দেয়। তারপর ও গেছে, আমি প্রথমে বিশ্বাস করি নাই। আমার ফ্রেন্ড যখন ফোন দিল আমি চলে গেছি আমার ড্রাইভারকে নিয়ে, আমার ফ্রেন্ডস যে ফ্রেন্ডস ছিল গাড়ি চালা ড্রাইভ করে, ওকে নিয়ে গেছি। ওকে নিয়ে যাওয়ার পরে আমি বোর্ডিংয়ের সামনে, মানে আবাসিকের সামনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমি বললাম অমুক অমুক দুটা ছেলে গেছে, যে ম্যানেজার করলো, হ্যাঁ কয় নম্বর রুমে, বললো 32 নম্বর রুমে। হ্যাঁ আমি 32 নম্বরে নক করলাম। নক করে পরে যাওয়ার পরে গিয়ে দেখি আমি করতেছি একদম খালি গায়ে। ছেলে বলছে কে মনে হয় কিছু নিয়ে আসছে, কিন্তু দরজা তো বন্ধ থাকার কথা। হ্যাঁ দরজা বন্ধ। ও বলছে কেয়ারটেকার আসছে বিয়ার নিয়ে, ও বিয়ার খেয়ে কাজ করবে। ওকে, হ্যাঁ বলছিল বিয়ার, এখান থেকে মনে করে বিয়ার দেয়। তারপরে ও বলছে গেছে। আমি যাওয়ার পরে নক করছি, ও খুলছে। খোলার পরে মেয়ে তো এখন ঢাকা ছিল, এখানে চাদর দেওয়া ছিল, চাদর ঢাকা ছিল, হ্যাঁ ঢাকা ছিল। পরে আমি গেলাম, আমার ফ্রেন্ড ছিল 2টা, আমি গেলাম। তারপর আমি গিয়ে দেখি এই অবস্থা। এখন তো আমার চোখকে আমি আর অনবিশ্বাস করতে পারি না। পরে আমি ছেলেকে ধরে অনেক মারধর করলাম, অনেক বকাবকি করলাম, এরকম মারছি ছেলের নাক মুখ দিয়া রক্ত বের হয়েছে। তো হোটেল কর্তৃপক্ষ যারা ছিল আশেপাশে তারা কি করতেছিল? ওরা আসছিল সবাই আসছিল। পরে আমি বললাম ও আমার সাথে গাদ্দারি করছে। পরে অনেক সমস্যা হয়েছিল। পরে আমার চাচুকে ফোন দেওয়া হয়েছে। আমি বললাম তোমার বাসা কোথায়, বললাম। আবার আমার যে উপজেলার যে চেয়ারম্যান শ্রীপুর উপজেলা, ছেলেটা কি জানতো যে মেয়েটা আপনাকে চিট করতেছে? হ্যাঁ ছেলেটার সাথে জড়িত ছিল? হ্যাঁ সেটা জড়িত ছিল। সেটা আমি যে মেডাল দিছি ওটা বিক্রি করে ফেলছি নগদ। ও ওকে, আমি যাওয়ার পরেই বিক্রি করে ফেলছি। আমি আর জিজ্ঞেস করি নাই যে তুমি যা গেছো। বলতেছে এখন তো আমার আব্বু আম্মু জিজ্ঞেস করে তুমি যা কোথায় থেকে আনছো, আমি কি বলবো, এই জন্য আমি রেখে দিছি। পরে আমি পরবর্তী তোমার ঘরে গিয়ে আমি ইউজ করবো। আমি বললাম ঠিক আছে, আমি আর কিছু বললাম না। তারপর ও যে বিক্রি করে ফেলছে আমি জানতাম না। তারপরে পরবর্তীতে যখন জুয়েলার্সে গেছি, আমার এক ফ্রেন্ড ছিল, মেয়ে ফ্রেন্ড ছিল, ওর বার্থডে একটা আংটি দেখেছিলাম। তারপর আমি তো দেখে চিনেই ফেলছি এটা আমার মাল ছিল। তাই আমি জিজ্ঞাসা করলাম। পরে আমাকে যে মেমো এটা দেখাইছি, এই এত তারিখে বিক্রি করছে। আমি বলছি ঠিক আছে।
তারপর আমি চলে এলাম ওই জায়গায় ব্যাক করি। আমার ফ্রেন্ডস ছিল যা ওদেরকে মারধর করলাম, খুব মারামারি করলাম। এখন আমার হাতে আগে থেকেই সবসময় আমি খুর নিয়ে করতাম, অনেক আগে থেকেই? অনেক আগে থেকে খুর নিয়ে করতাম। ওকে। আমি যখন মাদ্রাসা থেকে বের হয়ে গেছি এখন আমি খুর নিয়ে করতাম। খুর নিয়ে করবো আমি ওকে একটা ফোর্স দিছি। মেয়েটাকে না ছেলেটাকে? হ্যাঁ, এখান দিয়ে ফোর্স দিছি। এখান দিয়ে ফোর্স দেওয়ার পরে এক হাত পুরো চোখে কেটে ফেলছি এভাবে, প্রায় 6 থেকে 7টা সেই লাগছে ছেলেটার। ওকে। পরে ছেলেটার খুব রক্ত বের হতেছে। আমি বললাম, পরে হোটেলে কোথাও সবাই আসলো, আমাকে পুলিশে ধরা দিল। পুলিশে ধরা দিল। আমি বললাম আমাকে তো রাখতে পারবেই না, আমাকে ধরতে আমি তোরে দেখে ছাড়বো, আমি তোরে খুন করবো, পুলিশের সামনে বলছি এরকম। ছেলেটাকে বলতেছেন? ছেলেটা মেয়ে দুটাকে বলতেছি, আচ্ছা, আমি তোদেরকে খুন করে ফেলবো। তারপর আমার ফ্রেন্ড ছিল আরেকটা রুবেল, আমার আরেক দিকে ছিল, ও আমাকে করছিল। তারপর আমাকে ধরে নিয়ে গেছে শ্রীপুর থানায়। থানা নেওয়া যাওয়ার পরে বলতেছে, আর থানার গেটের ভিতরে ঢোকাইছে। পরে উপর থেকে ফোন দিছে, আমাদের যে ওই জায়গায় এমপি ছিল উনি ফোন দিছে, অমুক অমুক ছেলে বলতে আপনি ধরছেন? বলছে হ্যাঁ। কি হয়েছে? পরে বলতেছে ওকে ছেড়ে দেন। পরে আমাকে আবার পুলিশে যে জায়গা থেকে নিয়ে গেছিলো, আমি বলছি আমাদের এই জায়গা দিবেন, আমি কই না, আমাকে বাসায় দিয়ে আসো। পরে ওনারা আমাকে গাজীপুর নামে দিয়ে চলে যাই। আচ্ছা। চলে যাওয়ার পরে আমাকে চাচ্চু জিজ্ঞেস করলো তোর কী হয়েছে। আমার চাচ্চু জিজ্ঞেস করলো যে এই রে ত্রাণের মতো লাগে, জিজ্ঞেস করলো। আমি কই আমার কিছু হয়নি তো। পরে বলতেছি না তো কিছু হয়েছে না, হয়তো তুই আমার এলাকা সে তুই আমার ফ্রেন্ডের এলাকায় গিয়ে ঝগড়া করস, ছেলেকে মারধর করস। আমি বললাম চাচ্চু এই কথা, যা বাদ দে, যা হয়ে গেছে, মন থেকে মুছে ফেল। কিন্তু আমার তো এতদিনের সম্পর্ক, প্রায় 1 বছরের সম্পর্ক আমার তো পুরাইতেছে, মাথা থেকে যাচ্ছে না। হ্যাঁ, মন থেকে যাচ্ছে না। আমি টাকা দিলাম, এত কিছু করলাম, আমার জাস্ট 1 বছরে ওর প্রতি 3.5 লাখ টাকা গেছে। এখনও লেখা আছে 3.5 লাখ টাকা গেছে। ওকে। আমি ওই সময় যে সোনি ফোন ছিল, সোনি, এই সময় কিন্তু অ্যান্ড্রয়েড প্রথম মাসে সোনি বাড়ি ছিল, অ্যান্ড্রয়েড ছিল না, কোনো সামনের ক্যামেরা ছিল না, পিছনের ক্যামেরা ছিল। ওই সময় আমি ওকে 13,000 থেকে সোনি ঠিক নিয়ে দিই ওই সময়। আর যা চাইতো এভরিথিং, ল্যাপটপ যা চাইছিল আমি তাই দিছি। এবং আমার আশা আমি কোনো সময় নিরাশা করি নাই যে আমাকে এটা দিও, আমি না করি নাই, আমি বলছি হ্যাঁ দেবো। এভাবে চলতে গেছিল। তারপর আমি যখন কান্নাকাটি করি, আমার ফ্রেন্ডস নাম ছিল রুবেল, জি, ও আমাদের গাজীপুরে শোরুমে দোকান দিত। তারপর ও কি করলো, আমাকে সিগারেট ধরে দিল, কনে খা। আমি বলি সিগারেট খেলে কী হবে? টেনশন থেকে মুক্তি পাবি। আমি বলি সত্যি? হ্যাঁ। তারপর ও আমাকে প্রথম যে সিগারেট ধরালো, আমি প্রথম যে ফার্স্ট আমি সিগারেট টান দেওয়ার পরে আমি কাশতে মনে করেন আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। পরে আস্তে আস্তে একদিন এক টান দিই, আরেকদিন আরেক টান দিই, এরকমভাবে প্রায় 5-6 দিন পরে আমার ক্লিয়ার হয়ে গেছে, মানে তখন ইজিলি নিতে পারেন। হ্যাঁ। তারপর আমি আমার রাত্রে যখন আমি ইজি নিতে পারি, ওদিন আমি রাত্রে প্রায় 5 থেকে 6 প্যাক সিগারেট খাই বসে বসে পেনশন খাওয়ার পরে। আমি সকালবেলা ঘুমাইছি, আমার দাদু আসছে আমার রুমে, আসছে, এরা আমাকে নক করতেছে, 10টা বাজে, খাবি না, উঠবি না। আমি বলে আমি আমার ঘুমে দান্দায় আছি, ঘুমাইছি অনেক রাত্রে, প্রায় 5টা থেকে ঘুমাইছি সব ভোরে। ডাকাডাকি করতেছে, দাদু বলছে আমি মরে গেছি। দাদুও জানতো বিষয়টা, দাদু বলছে আমি মরে গেছি। দাদু চিক্কি করতেছে, কান্নাকাটি করতেছে। পর দাদু কান্নাকাটি পড়ার পরে আমি আরেকজন পাশার বাড়িতে আসছিল, ও আসা দরজা তালা ভাঙছে। তালা ভাঙার পরে আমি দেখছি আমি চিত হইয়া মাঝে ঘুমাই যাচ্ছি। আচ্ছা। তা দাদু দেখলো এখানে সিগারেটের খুলমুল, সিগারেট ধোয়া, একদম ঘর ভরে গেছে। তারপর আমাকে পানি দেওয়া হলো, তোলা হলো, আমি ফ্রেশ হয়েছি। আর দাদু জিজ্ঞাসা করে না কিছু, দাদু জানেই। দাদু সিদ্ধান্ত নিয়েছে, আমার ফুফু বাড়ি হচ্ছে ময়মনসিংহ চরপাড়া, আমার ফুফাতো ভাই হচ্ছে ডাক্তার শিশু বিভাগের। তারপর ভাইয়া কথা বললো, আমি কই না আমি যাবো না ময়মনসিংহ, আমি গাজীপুরে থাকবো। বললো হ্যাঁ গাজীপুর থাকবি, ভালো কথা, বেশ, এইসব কিছু করতে পারবি না। আমি কই ঠিক আছে। তা আমি যখন দোস্তার দোকানে যাই, দোস্তার দোকানে আমাকে যাওয়ার পরে দোস্ত আমাকে সিগারেট হাতে, হ্যাঁ আমি সিগারেট খেতে থাকি।
তারপর এভাবে অনেক কথাবার্তা হয়। তারপর আরেকটা জিনিস খাবি? আমি কই কী খাবো? খাবি নাকি? আমি কই খেতে পারবো? খেতে পারবি। তারপর ফার্স্ট টাইম ওর বাসায় যাই। আমি বলছি দাদু আমার এক ফ্রেন্ডসের বাসায় থাকবো, আমি আজকে আসবো না। ঠিক আছে, আর জিজ্ঞেস করে নাই। ওকে। তারপর আমি আমার ফ্রেন্ডসে বিয়ার কিনে আনছিল, সর্বপ্রথম মুচি, সৌদি আরবের মুচি কিনে আনছিল। তারপর সোডা পানি আর গরু মাংস কিনছিল। এমনিতে আমি টাকা দিয়েছিলাম, ও কিনে আনছিল। তো ও আমাকে চাচ্ছে কি, ও যদি আমাকে এরকম করতে পারে, ও প্রতিদিন খেতে পারবে আমার টাকা দিয়ে। আচ্ছা, যে কোনো যেভাবে হোক আপনাকে ওইদিকে ওই রাস্তা হ্যাঁ, ও নিচ্ছিল। রাস্তা নিতে হবে ওর কথা হচ্ছে। তারপর ও কিন্তু সব ড্রাগস নিত, আমি জানতাম, সবাই জানতো। তারপর ও ড্রাগস নিত, আমাকে প্রথম বিয়ার সিগারেট খাওয়াই, তার বিয়ার খাওয়াইছি। হ্যাঁ, আমি বিয়ার খেলাম। বিয়ার খাওয়ার পর দেখলাম খাওয়া দাওয়া, প্রথম দিন যখন বিয়ার খাইছি আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আমি সকালবেলা উঠছি, কিরে তুই আমার কী খাওয়ালি? আমি অজ্ঞান হয়ে গেলাম। এটা কিছু না, প্রথম এরকম হয়। পরে আমি মনে করেন যে এই অবস্থাতে আমি ওরে কিন্তু মেয়েকে বলতে পারতেছি না। আমি যখন অন্য গার্লফ্রেন্ড, অন্য মেয়েকে দেখি ছেলের সাথে ঘুরতে, আমার ওর কথা মনে পড়ে গেল। আমিও তো ঘুরছিলাম, আমিও তো চলাফেরা করছি, কিন্তু আমার এরকম হলো কেন? আমি এসব চিন্তা করি আর আমার মাথার ভেতরে কাজ করে অন্যরকম। যেহেতু আমি পরে প্রায় সময় বিয়ার খেতাম, রাত্রে 2-3টা বিয়ার খেতাম। তারপর আমার অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হওয়ার পর আমি আমার বন্ধু ফার্স্ট টাইম খাবি? আমি কী খাবো? সিগারেট খাওয়ালি, বিয়ার খাওয়ালি, আর কি খাওয়াবি? বলতেছে চল, এটা হচ্ছে আরও বড় জিনিস, খুব মনে কর এটা খাইলে দুনিয়ার সব শান্তি, কিছুই মনে কর তোর মনে হইব না। আমি কই সত্যি? পর তুই মেয়েকেও বলতে পারবি। আমি কই সত্যি বলছস? হ্যাঁ। তারপর আমাকে ও প্রথমে বাংলা খাওয়াই। আমাকে বাংলা খাওয়া বলতে যে কোকা কোলা আছে না, এটার মধ্যে ঢুকে প্রথম তো আমি খেতে পারবো না, আমাকে শুরু করানোর পরে আমি খেতাম। তারপর এসব জানাজানি হয়ে গেছে অনেক বাসায়। জানাজানি হওয়ার পর আমাকে আর রাখবে না, গাজীপুর রাখবে না আমাকে। তারপর আমি এখন আলিয়া স্কুলে ভর্তি হয়েছিলাম এটে। মাঝখানে কিন্তু আমি 3তে যে পড়াশোনা করছিলাম, এরপর কিন্তু আমার স্কুল লাইফে কোনো পড়াশোনা হয় নাই, জাস্ট খালি পিএসসি পরীক্ষা দিয়েছিলাম মাঝখানে। ওকে। তারপর আমি এটি ভর্তি হইলাম। আমার বলতেছে না দাদু ভাই তোকে রাখা যাবে না, তোর ফুফি বাড়ি দিব। ফুফির সাথে কথা বললো, ফুপি বললো হ্যাঁ দিয়ে দাও, সমস্যা কি। তারপর ফুপি আমাকে নিয়ে গেল, খুব আদর করলো, খুব ছেলের মতো। তারপর আমি ফুপির বাসায় গেলাম, আমাকে স্কুলে ভর্তি করা হলো। আমার যে ক্লাসমেট ছিল ওই জায়গায় এক ছেলে বাবু, ওর সাথে আমার ফার্স্ট টাইম কথা হয়। কিন্তু ও দেখতো আমি তো প্রায় সময় সিগারেট ক্লাস ফাঁকি দিয়া সিগারেট খেতাম। আমার এটা নেশা হয়ে গেছে একদম, যে আমি এখন সিগারেট না খেলে নয়। সিগারেট না খেলে থাকতেই পারে না? থাকতে পারতেছি। রেগুলার কটা লাগতো সিগারেট ওই সময়? আমার ও সময় লাগতো 2 থেকে 3 প্যাকেট। 2 থেকে 3 প্যাকেট? হ্যাঁ, প্যাকেট। মানে প্রতিদিন 50 থেকে 60টা সিগারেট? হ্যাঁ। ওকে। তারপর আমি খেতাম, বাসায় যেতাম। আমি বাসায় আমি সকাল থেকে বের হতাম। আমার কোচিং ছিল, কোচিং করতাম না। আমি স্যারের টাকা দিয়ে দিতাম মাস শুরু হতেই। এখন আমি এরকম সময় গেছে অগ্রিম মাসে টাকা দিয়ে দিতাম। তারপর আমার স্যার কিছু বলতো না। আমি বলি স্যার আমি কোচিং করতে পারবো না, পরবর্তী তোমার আত্মীয়স্বজন ফেল করে তো কিছু বলবে, এটা আমি দেখবো, আমার এটা দেখার তো আমার, কিন্তু আমি কোচিং করবো না। এখন বলি ঠিক আছে, যদি তুমি কোচিং না করো তাহলে আমার কিছু করার নেই। উনি আমার কাছ থেকে প্রতি মাসে টাকা নিয়ে দিত। তারপরে ভাইয়া ফোন দিত, হ্যাঁ করতেছে, উনি বলতো করতেছে স্টুডেন্ট স্যারে। তারপরে একদিন আমার সাথে ওর বাবুর সাথে পরিচয় হয়, ও কিন্তু এরকম করতো। তাই বললো তোর কি, আমার ওর সাথে চলাফেরা হয়, প্রায় সময় গাঙ্গিনা পার্কে বসে থাকি, গাঙ্গের পাড়ে বসে থাকার পর ও বলতেছে দোস্ত খাবি, চল আমার একটা জিনিস খেয়েছে। আমি কই, বলতেছে চল বিয়ার খেয়ে আসি। আমি কই চল, আমিও তো সব পাগল খাওয়ার জন্য এখন, হ্যাঁ খেয়ে চল। তারপর খেয়ে আসলাম। খাওয়ার পর আমি অনেক খেয়েছিলাম। আমি পরে একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়ছি। তারপর ঘুমিয়ে পড়ে আমার ফুপি ফোন দিতে প্রায় 150 ফোন দিছে, আমি ফোন রিসিভ করি না। ফুপি বলছে ছেলেটা কোথায় গেল, কি হইলো, খুব টেনশনে আছে। পরে ভাইয়া অনেক লোক পাঠানোর পরে দেখে আমি যে পার্ক ছিল নদীর সাথে, এই পার্কে আমি শুয়ে আছি। এই বন্ধুবান্ধব ছিল, আমার ভাইয়া বা ব্রহ্মপুত্র ব্লাড সুইচে কাজ করে, উনি করছিল যে উদ্যোক্তা। পরে ভাইয়া বন্ধুবান্ধব পাঠাইছে, আমাকে নিয়ে গেছে।
যে তোমার কী হয়েছে? আমি কই আমি ভাই ঘুমিয়ে পড়ছিলাম, রাত্রে তো পড়ার টেনশনে আমি ঘুমিয়ে পড়ছিলাম, ওই জায়গায় গিয়া বাতাস আসছিল, ঘুমিয়ে পড়ছি নদীর পরে। পরে ভাইয়া এরকমভাবে রিয়েক্ট করে নাই, কই ঠিক আছে যাও। তারপর আমার ওর সাথে কথা হয়েছিল কত কী সমস্যা। শুনছেন সিক্রেটস। আজকের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের যিনি গেস্ট রয়েছে ইনবক্স করলে প্রাসঙ্গিক হলে আমি দেখি। ওকে, কথা না বাড়িয়ে আবারও ফিরছি গেস্টের কাছে, যেখানটায় আমরা ছিলাম আবির। তারপর ওর সাথে কথা হওয়ার পর বলতেছে এখন তুই কি করবি? আমি তো মেয়েকে বলতেই পারতেছি না। আমি যখন একা থাকি, যখন বন্ধু বান্ধব নিয়ে থাকি ওকে বলে থাকি, যখন একা হয়ে যাই ওর কথা খুব মনে পড়ে। আর যদি কোনো মেয়ের সাথে কোনো ছেলে চলাফেরা করতে দেখি এই মনে পড়ে যাই। পরে বলতেছি তুই কি করবি? আমি কই খুন করবো। করবি? আমি কই হ্যাঁ করবো, আমার যত টাকা লাগে আমি তো দেবো, খুন করবো। তারপর ও কী করলো, এক বড় ভাই ছিল ওই যে বস্তি ছিল, ঠিক আছে, ও ময়মনসিংহে বস্তি থাকতো, ওর নাম ছিল কালাম। কালাম থাকার পর ও আমাকে বলতেছে ও চল ওর সাথে। আমি হ্যাঁ ওর সাথে গেলাম। ও বললো হ্যাঁ ঠিক আছে, আমাকে তুমি 10,000 টাকা দেবা, আমি কাজ করে দেবো। আমি ওকে ঠিক আছে। তারপর টাকা দেওয়ার পরে মেয়ের বিয়ে, আমার ফোন দিল মমিনে, হ্যাঁ তো তোর গার্লফ্রেন্ডের বিয়ে শুক্রবারে। আমি কই হ্যাঁ কী বলস? হ্যাঁ বিয়ে। আমি কই ওকে ঠিক আছে। তারপর ওই জায়গায় একটা অবদা ছিল, অবদার এক লোক ছিল। আমি বলতেছি আঙ্কেল আপনি 9টা থেকে 9:30 পর্যন্ত কারেন্ট দেবেন না। ওর সাথে কথা হয়েছিল, আমি ওনাকে টাকাও দিয়েছি, প্রায় 10,000 টাকা দিয়েছি ওনাকে এই আধা ঘন্টা কারেন্ট না দেওয়ার জন্য। আমি ওর বাসায় গেছি, ওর বাসায় যাইতে বললে আমি ওর বাসায় পাশে খাড়াইছি। ও কারেন্ট নাই এখন, পুরো বাড়ি অন্ধকার, বিয়ের দিন। তারপর সবাই সবার কাছে ব্যস্ত ছিল। ও যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো, যে বয়ফ্রেন্ডের সাথে, ওর নাম ছিল রকি। হ্যাঁ, ও রকিও কিন্তু পায় নাই, ও আরেকটার সাথে বিয়ে হইতেছে, ও বর্মি বিয়ে হইতেছে। তাই ও সাথে কথা বলতেছে বারান্দায় এসে, দেখো তুমি যদি এখন আমাকে না নিয়ে যাও তে আমার বিয়ে হয়ে যাবে। তারপর ছেলে তো আর ওকে চায় না। ছেলের কথা ছিল আমার যখন জানতো, তারপরে জানতাম ও যে জাহিদ, যে বললাম আপনাকে, ঠিক আছে, আপনি জাহিদ আর রকি ওরা দুজন প্ল্যান করে আমাকে এসব করছে। আর তারপর ওরা দুজনে মেয়েকে খারাপ কাজ করছে, ঠিক আছে। পরে বলতেছে কে আমি তো একা বিয়ে করবো কেন? আমি পরে শুনতে পারলাম মেয়ের কাছ থেকে, আমি তোকে একা, মেয়ের ফোন রেকর্ড ছিল, আমি তোকে কেন বিয়ে করবো? আমি তোকে একা নষ্ট করি নাই, যে তোকে নিয়ে নষ্ট করছে এই জাহিদা নষ্ট করছে, তাই আমি এখন তোকে কেন বিয়ে করব? এখন তোর যে পেটে হইতেছে সন্তান হইতেছে, এটাকে আমার একা সন্তান, জাহিদের সন্তান, তাহলে আমি একা কেন বহন করবো? রাইট। তারপর কথা হচ্ছে, অনেক কান্নাকাটি হচ্ছে। তারপর মেয়েটার নাম যেন কি ছিল? মেয়ের নাম সামিয়া সুলতানা সোমা। সামিয়া, আপনার ফার্স্ট লাভ? হ্যাঁ ফার্স্ট লাভ। মেয়েটা আপনার চেয়ে বয়সে বড় ছিল? হ্যাঁ আমার বড় ছিল। এই সন্তানটা কি করতে বলতেছে আমি তোকে বিয়ে করবো না, যেহেতু আমি তোকে একা নষ্ট করি নাই, আমি তোর সাথে একা থাকি নাই, আরেকজন ছিল। এই মেয়ে আপনার গার্লফ্রেন্ড, তখন তো গার্লফ্রেন্ড নাই, ওই সময়টাতে ও সন্তান সম্ভবা? হ্যাঁ। মানে ও কি কনসিভ করেছে, প্রেগনেন্ট ওই সময়টাতে? হ্যাঁ প্রেগনেন্ট হয়েছিল। ওকে, বিয়ে ছাড়াই? হ্যাঁ বিয়ে ছাড়াই। হ্যাঁ ছেলে বলছিল তোর যে ফার্স্ট টাইম আমি তোর কাজটা করছি, তুই যখন টিকাল দিছস, মনে কর আমি তোর যে আমার ভিতরে যে ছিল, ঠিক আছে, এটা আমি কনফার্ম, আমি ছেলে বলছি আমি কনফার্ম তোর বাচ্চা হবে। হ্যাঁ 1 মাস, মেয়ে বিশ্বাস করে নাই। তারপর 1 মাস পরে 2 মাস পরে মেয়ে কিছুটা বুঝতে পারতেছে, হ্যাঁ তার পেটে বাচ্চা হচ্ছে। তারপর হ্যাঁ বলতেছে আমি তো একা নষ্ট করি নাই, আমি তোকে কেন একা বিয়ে করবো, তুই জাহিদ থেকে বল। তারপর জাহিদ থেকে ফোন দেয়, জাহিদে ফোন ধরে না, ও মা দেখে পড়াশোনা করে, ও ফোন ধরে না। বাস আমি তো ওকে কথা হচ্ছে আমি ওকে মেরে ফেলবো, ও আমার সাথে কেন চিট করলো। তারপর আমি ওকে যখন বারান্দায় কথা বলতেছে আর সবাই তো বিয়ের কাজ করতেছে, কিছুক্ষণ পরে গায়ে হলুদের লোক আসবে। এর মধ্যেই আমি ওকে আমার যে বললাম কালাম, ওকে অজ্ঞান করে ফেলে। কেন অজ্ঞান করে? ওরে আমি তুলে নিয়ে আসবো বললাম। ওকে তুলে নিয়ে আসবো, নিয়ে আসার পরে কালাম কে ছিল? জি কালামটা কে ছিল? কালাম ছিল ময়মনসিংহে এক ছেলে, বস্তি ছেলে। মানে ও কি মানে আপনাকে পরিচিত ছিল? না আমার পরিচিত, সন্ত্রাসী ছিল? হ্যাঁ বাবু পরিচিত, হ্যাঁ সন্ত্রাসী ছিল। মানে ওকে ভাড়া করছেন বেসিক্যালি কাজটা করার জন্য, মেয়েটাকে তুলে নিয়ে আসবে? হ্যাঁ তুলে নিয়ে আসবে। মেয়েটাকে তুলে নিয়ে এসে প্ল্যানটা কি? প্ল্যানটা আমি ওকে মেরে ফেলবো।
মেয়েটাকে মেরে ফেলবেন। মেরে ফেলবো। ওকে, তারপরে তুলে নিয়ে তারপর হ্যাঁ তুলে নিয়ে আসলাম। কোথা থেকে তুলে নিয়ে আসে? জি, কোন জায়গা থেকে তুলে নিয়ে আসে মেয়েটাকে? ওর বাসা থেকে। ওর বাসা থেকে? হ্যাঁ, বাসা তো থেকে। বাসায় লোকজন ছিল না বাকি লোক? হ্যাঁ ছিল, সবাই বিয়ে কাজে ব্যস্ত ছিল। মেয়ে ওই পাশে ড্রয়িং রুমে এসে যে যা বাংলা, যে আমাদের বলা হয় বাংলা ভাষা, বাংলা ভাষার পিছনে এসে বারান্দায় কথা বলছিল ওর এই যে রকির সাথে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। ও দেখো এখন তো বিয়ে হয়ে যাচ্ছে, এখন আমি কি করব, বলতেছে তুই যা যাই কর। পরে ওই সময় ও রাস্তাটা চলে যাচ্ছে, রাস্তাটা যাওয়ার পরেই মনে করেন পিছন দিয়ে আসা, এখন তো ওরে করছে, অজ্ঞান করে ফেলছে। অজ্ঞান করে ফেলেই হ্যাঁ কুলে নিয়ে, এখন তো কারেন্ট নাই, বন্ধ সব কিছু। আমি তো বলে দিচ্ছি এত কারেন্ট দিবেন না, টাকা দিত 10,000, তারপর কারেন্ট নাই, সবাই সব কিছু অফ, কালো রাত্র, আবার কুয়াশা রাত্র, শীতের দিন। হ্যাঁ পরে ওকে গাড়ি তুললো। গাড়ি তো এখানে আসে গেছে, কে কার গাড়ি আসতেছে রাস্তার কাছে কে জানে। হ্যাঁ গাড়ি আসতেছে, আমার গাড়ি নিয়ে আসলো। তারপর মেয়েকে পানি দেওয়া হলো, পানি দেওয়ার পরে এসে জ্ঞান আসলো তার। পরে আমি জিজ্ঞাসা করি তুই আমার চিনছস? আমি বলতে তুই আমার চিনছস? তুই আমার কেন তুলে আনছস? আপনার গার্লফ্রেন্ড, সাবেক গার্লফ্রেন্ড? হ্যাঁ। তুই আমাকে কেন তুলে আনছস? আমি কই তোরে খুন করবো, এই জন্য তুলে আনছি। তুই খুন করতে পারবি? আমি কই যে আমরা চিট করে আনতে পারবো না। পরে ও চিকাচিকি করতেছে গাড়ির ভিতরে। পরে ওর মুখ বান্ধা হয়েছে, মুখ বান্ধা পরে আমি ছিলাম, ড্রাইভার ছিল, তারপরে কালাম ছিল, আর যে বললাম বাবু, আমরা 4 জন ছিলাম। 4 জনের মেয়েকে যা করা তা করছি, 4 জনে মিলে। যা করার তা করছেন মানে? মানে একটা পুরুষ একটা মেয়েকে যা করে রেপ করছি, শুধু মেয়েটাকে রেপ করেন হ্যাঁ আপনারা? রেপ করি। মেয়েটার সন্তান সম্ভব ছিল ওই হ্যাঁ সময়টাতে? 2 মাসে ছিল। 2 মাসের ছিল। তারপর কজন মিলে কাজটা করেন? 4 জন মিলে। ওকে, তারপর? 4 জন মিলে ও চিকিৎসা করতেছে। ওর খুব এক থেকে আমি কেস করে মামলা করবো। আমি বলি তুই সময় বাদে মামলা করবি। তারপরে আমি কালামরে বললাম, ও তারপরে মেয়ে ফেলে। কিভাবে মারে? মারতে হয়েছে ওর যে আমাদের গাড়ির ভিতরে যে থাকে ফ্রম পিছনে, এই যে বালিশ, এই বালিশ দিয়ে ওকে হাতে পায়ে ধরে 3 জনে, ড্রাইভার সুদ্ধা ধরার পরে মুখে চাপা দেয়। কোথায় করছেন কাজটা? এটা গাড়ির ভিতরে করছি আমরা। গাড়ির ভিতরে? হ্যাঁ গাড়ির ভিতরেই, ওদের বাসা থেকে একটু দূরে আসা। গাজীপুরে? হ্যাঁ গাজীপুরে, ও শ্রীপুরে। আশেপাশে কোনো লোকজন ছিল না? আশেপাশে লোকজন ছিল বলতে আমরা গাড়ির ভিতরে কি হচ্ছে তো মানুষ, এটা কি গাড়ি? কালো হায়াস। হায়াস, টয়োটা হায়াস। হ্যাঁ। ওকে, কত সালের ঘটনা এটা? এটা হচ্ছে গিয়ে 2015 সালের ঘটনা। 2015, আজ থেকে 3 বছর আগের ঘটনা। মারেন, তারপর আমি ওকে মেরে ফেলার পরে আমি গাড়ি ঘুরাইছি। গাড়ি ঘোরানোর পরে আমি বলতেছি এখান দিয়া যে ওর বাসার কিছু দূরে হালা দিয়া, তারপর মনে করো আমরা টেঙ্গা দিয়ে বেরিয়ে যাবো ওই রাস্তা দিয়ে। তারপর ওরে মেরে ফেলে এরা, যখন আমরা গাড়ি রানিং গাড়িতে ওকে ছুটে ফেলি। ছুটে ফেলার পর ও বলতে ও তো মরেই গেছে, আমরা চলে যাই ময়মনসিংহে। ময়মনসিংহে চলে যাওয়ার পর আমরা স্বাভাবিকভাবে আমার জিত ছিল ওকে মেরে ফেলছি। তারপর কিছুদিন পর জানা হয়েছে, যখন ওই রকিকে যখন মেয়ের ফোন লিস্ট চেক করছে, রকিকে মনে করে দায়বদ্ধ করছে। রকিরে দায়বদ্ধ করার পরে ওকে জেলে নেওয়া হয়েছে। মানে ওর যে বয়ফ্রেন্ড ছিল? হ্যাঁ বয়ফ্রেন্ড। তারপর যে জাহিদ ছিল আমাকে যে প্রথম নাম্বার দিয়েছিল, ওকেও যখন সবার সাথে মেয়ে রেকর্ডিং করে রাখছে ফোনে, ডকুমেন্টস পাইছে। হ্যাঁ আমাকেও পাইছে, আমাকে নিয়ে গেছে। হ্যাঁ যেহেতু আমার কাছে ও চাইছিল, আমাকে বলতো জান তুমি আমাকে এটা দাও ওইটা দাও। হ্যাঁ বললাম হ্যাঁ দিছি। তারপর ও শুনতো, সব কিছু শুনতো। তারপর আমি বলতেছে সবাই সন্দেহ করতেছে আমি ওকে মার্ডার করছি, যেহেতু আমার কাছ থেকে ও এত টাকা নিচ্ছে, আমাকে চিট করছে, আমার সাথে গাদ্দারি করছে, এই জন্য সবাই আমাকেই সন্দেহ করতেছে। হ্যাঁ সন্দেহ করার পরে আমাকে খুব ব্যাকমেল করতেছে যে আমি খুন করি নাই। তারপর হ্যাঁ এটা রকিকে নেওয়া হয়েছে, বলতেছে ওই খুন করছে। তারা বলতেছে আমি কই তোরা মেয়েকে নষ্ট করছস, তোদের বাচ্চা ছিল, তোরা মেয়েকে খুন করছস কেন? আমি কেন খুন করবো? আমার টাকা যা গেছেই, আমি জানি আক্ষেপ করি না। তোরা মেয়েকে নষ্ট করছস, মেয়ে 2 মাসে বাচ্চা পেটে, তোরাই নষ্ট করছস, তোরাই মেয়েকে খুন করছস। আমি বলতেছি হ্যাঁ সবাই বলতেছে এটাই। এখন তো এটাই হচ্ছে, তোরা যদি এসব না করতি তাহলে তো আর মেয়ের বাচ্চা হয় না। আর বাচ্চা হইতে মনে কর তোরা মেয়ে যখন বলতে চাইছিল, কেস করতে চাইছিল, মেয়েও বলছিল আমি তোর নামে কেস দিমু, এটা করবো, এটা। পরে ছেলেও বলছিল আমি তোরা মেরে ফেলবো। সেকেন্ড গড, ও যা টাকা আছে তার মৃত্যু নেই, এসব কথা বলছিল। তারপর অনেক কিছু, কিন্তু মূলত কিন্তু মেয়েকে মারছি আমি।
পরে রকির উপরে চাপ চাপ যাওয়ার পরে রকিকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে ওর মোটামুটি অনেক টাকা গেল, 2 থেকে 3 লাখ টাকা গেল। ও জামিনে ফিরে আসছে। তারপর ও চাইছে আমাকে মারবে। ওর জন্য আমি বলছি, দেখ তুই আমার টাকা নিছস, আমার কাছ থেকে তুই মেয়েকে কইরা হেরা ব্যাকমেল করছিস আমাকে, আমার কাছ থেকে তুই 3 লাখ টাকা নিয়ে 3.5 লাখ টাকা, এখন তো 4 লাখ টাকা গেছে, আমার থেকে 50,000 টাকা বেশি গেছে। তো ও দল পাকাইছে আমাকে মেরে ফেলবে, কিন্তু আমার তো লোকেশন জানাই আছে। আমার যে ফ্রেন্ড ছিল ওই জায়গায় অনেকটি ফ্রেন্ড ছিল, আমি বলছি ও কি করবে না করবে সব আমাকে বলবি, বলে কই ঠিক আছে। তো ওর সাথে যে ফ্রেন্ডস ছিল, এখন তো আগে থেকেই যার টাকা আছে তার মৃত্যু নেই, আমি ওদেরকে টাকা দিয়ে দিতাম। পরে ও বলছিল আমাকে খুন করে ফেলবে আমার আসার সময়, হ্যাঁ ময়মনসিংহে। হ্যাঁ ও একদিন লোক ভাড়া করলো, কথা বললো, হ্যাঁ তারপর আমাকে সব কিছু বললো। আমি আসলাম ময়মনসিংহের সময় আমি যাই এতে মুক্তাগাছা আছে না, মুক্তাগাছা যাই। তাই আমার পিছনে ও তাড়া করে আমাকে দেখবে, মারবে। তারপর আমিও তো প্ল্যানিং করেই ফেলি যে ওকে আমি মেরে ফেলবো। ও আমার কাছ থেকে আমার গার্লফ্রেন্ড নিছে, আমার টাকা নিছে। মানে আপনার এক্স গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড নাকি সেকেন্ড জন, কোনটা? এক্স বয়ফ্রেন্ড। মানে যে আপনার কাছ থেকে, মানে আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় যে ছেলেটাকে আপনি আবাসিক হোটেলে পেয়েছিলেন? হ্যাঁ। ওকে, নাম যেন কি ছিল? ওর নাম ছিল রকি। রকিকে আপনি মেরে ফেলার প্ল্যান করছেন? ওকে, ওকে আমি মেরে ফেলার প্ল্যান করছি। এর মধ্যে আমি এবার খাওয়া শুরু করছি। ইয়াবা? হ্যাঁ বা। তখন আপনার বাবা মাকে কন্টিনিউয়াসলি এত টাকা পাঠিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমার আব্বু আম্মু টাকা পাঠাচ্ছে। তো এই সময়টাতে জানতো যে বাংলাদেশে কি করতেছেন আপনি লেখাপড়া বাদ দিয়ে? আব্বু আম্মুর জন্য আমি লেখাপড়া করতেছি। হ্যাঁ, সবাই জন্য আমি লেখাপড়া করতেছি। ওকে। কিন্তু আমি লেখাপড়া করতেছি না। ঠিক আছে, তো আপনি প্ল্যান করলেন আপনি রকিকে মেরে ফেলবেন? হ্যাঁ, রকিকে মেরে ফেলবো। তারপর রকিকে মেরে ফেলবো আমি বলছি। হ্যাঁ, পরে আমি বলছি যে আমাকে কয়েকটা ফ্রেন্ডস নিয়ে আসছিল মারার জন্য, আমি ওদেরকেই ভাড়া করছি। যেরকম বিল্লা তো ছবি ছিল না, এরকম আগে থেকে ছবি দেখতাম, খুব প্ল্যানিং করে সিস্টেম করছিলাম আমি ওকে এভাবে মারবো। তারপর আমি গেছি, আমি জানি ও আমাকে মারবে, আমি জেনে শুনে এদিকে গেছি। তারপর ও আমাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে। যখন আমি ও যে 2,000 টাকা দিয়েছিল আমাকে মারার জন্য, আমি ওদেরকে জনপ্রতি 5,000 টাকা দিয়েছিলাম। 4 জন ছিল, 20,000 টাকা দিয়েছিলাম ওদেরকে দেওয়ার পরে যখন গাড়ির ভিতরেই আমি ফোন দিলাম, রকিরে তোরা ড্রাইভারে বলছি ওদিক দিয়ে নিয়ে আস। তো ওদিকে নিয়ে আসলো। তো মুক্তাগাছার ভিতরে একটা নদী আছে, ওই নদীর পাড়ে। তাই আমি ওখানে যাই, ওখানে গিয়ে ওরে খুব মারার পর এত মারামারি বলার বাইরে। তারপর একেবারে মারি নাই, পরে ওকে গাড়ি দিয়ে পাঠিয়ে দেই, আরেক গাড়ি দিয়ে পাঠিয়ে দেওয়ার পরে মানচরস্তা ওরা বলতেছে, আমি ড্রাইভারে বলছি তুই এইভাবে বলবি, তুই ফাঁসিস না রে। পরে বলতেছে, ছেলেটা আমাকে বলছে, ছেলে তো অজ্ঞান হয়ে গেছে প্রায় মারার পরে, বলছে আমাকে অমুক থানা আমি নিয়ে আসছি। পরে বলতেছে আপনাদের ফোন দিছে, নাম্বার ফোন না ছিল, তার বাবা লেখা ছিল আপনাকে ছেলে এরকম অবস্থা, আপনি পরে ড্রাইভার বলছে আপনি নিয়ে আসেন। আমি প্ল্যানিংটা করছি যে তুই এভাবে বলবি ড্রাইভারে। পরে ড্রাইভার নিয়ে যাই, ওই জায়গায় একটা আলহেরা হসপিটাল আছে, ওই জায়গায় ভর্তি করা হয় ওকে, ওই জায়গায় রাখে নাই। তারপর শ্রীপুরে নিয়ে যায় সদরে, এখানে রাখে নাই। তারপর ঢাকা নিয়ে আসার পরে ও মারা যায়। তাই মারা যায় পরে এভাবে তদন্ত করে ড্রাইভার যে ফোন দিয়েছিল ওই ফোনে চেক করে, এভাবে জানার পরে আমি ধরা খেয়ে যাই যে আমি যে খুন করছি। ওর সাথে ফ্রেন্ডস ছিল, 4-5 জন লোক গেছিল শ্রীপুর থেকে। ওরা খোঁজ পেয়ে যায়, একজন বলে দেয় হ্যাঁ তোমার সাথে ওই 4 জন ছিল, ওদেরকে ধরার পরে ওদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে, অনেক এক করা হয়েছে। তারপর ওরা আমার কথা বলে দেয়, অমুক ছেলে আমাকে টাকা দিছে। হ্যাঁ, তারপর আমার নামে নোটিশ পাঠাই এতে ময়মনসিংহে। পরে আমাকে গ্রেফতার করা হয়, ময়মনসিংহ থানা থেকে গ্রেফতার করা হয়। পরে আমাকে ট্রান্সফার করে শ্রীপুরে ট্রান্সফার করে পরে আমাকে গাজীপুর জেলায় রাখে। এটা আমার 2015 সালের কথা। এই যেমন আমি দ্বিতীয়বার জেলে, ওই সময় জেলে যাই নাই প্রথমবার, দ্বিতীয়বার আমি জেলে থাকি প্রায় 17 দিন। তারপর চাচ্চু একই রাহেরা উকিল ধরে আমাকে জামিন করে। হ্যাঁ, প্রায় টাকা যায় অনেক, 5 লাখের উপরে টাকা যায়, আমাকে জামিন করে।
জামিন করার পরে আমাকে বলতেছে তুই কি ভালো হবি নাকি এরকম করবি বলতেছে। আমি কই কেন, আমি ভালো হব না কেন, আমি ভালো হয়ে কী করব? যে যারা বাপ মা নাই দুনিয়াতে থেকেও নাই সে কি করবে? আমি কোনো সময় বাপ মা আদর পাইছি? তোমরা তো পাইছো, এখনও পাইতেছ, আমি তো পাইনি, কেন আমি পাবো না কেন? ওদের কি টাকা এত বেশি যে আমাকে ছেড়ে, আমাকে যদি এখন আমার বাপ মা থাকতো তাহলে আমি এরকম হতে পারতাম না। এই সময় আমার অন্যরকম কাজ করতেছে। তারপর আমি বাসায় চলে আসি, রাগ করে চলে আসি, আমাকে দাদু বকা করতেছে, আব্বুর সাথে কথা হয়েছে। তারপর আব্বু চলে আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি একদম। তারপর নানা বাসায় জানা হয়েছে, টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমি চলবো কিভাবে? আমাকে একটা টাকাও দেয় না। আমার লেখাপড়া এসএসসি পরীক্ষা দিই নাই, জেএসসি পরীক্ষা দিয়েছি, এরপর আমি 9-এ ভর্তি হয়েছিলাম। 9-এ ভর্তি হওয়ার পর তো আমার আর হইতেছে না, কন্টিনিউ পড়ালেখা হইতেছে না, আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিছে। কত পড়তে হবে না, তুই পড়ে কী করবি, তুই সন্ত্রাস হয়ে গেছস। তারপর আমি বললাম ঠিক আছে, আমি আর পড়বই না, আমি চলে যেতেছি। তারপর আমি আমার মোটর সাইকেল ছিল, আমি ওটা বিক্রি করে ফেলি। বিক্রি করার পরে আমি চলে আসি আমাদের এখানে, এটা হচ্ছে গিয়া মামিসিংই, এটা বালুকাথা না, হ্যাঁ, ওই জায়গায় একজন লোক আছে, নামটা বলবো সমস্যা হয় না, নামটা বলবো ভাইয়া, নাম তো এইটা কার নাম ছিল? ওটা ওই জায়গায় নেতার নাম ছিল। ওকে, আমরা এখান থেকে ফিরবো, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। প্রিয় শ্রোতা, আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর পেজে। আমার তখনও কুয়েতে? হ্যাঁ জানে, কুয়েত এখনো আসে নাই। ইন্টারেস্টিং, আপনাকে নিয়েও যায়নি? আমাকে চাইছিল অনেকবার নিয়ে যাওয়ার, আমি যাব না, তোরা আগে নিয়ে যাস নাই, দাদুরা যায় নাই, এই জন্য তোরা দেয়, আমি যাব না দেশ থেকে। তারপর আমি অনেক যোগাযোগ করছি, আমি কই তোদের মতো বাপ দরকার নাই, মা দরকার নাই, আমরা একটু ধারাবাহিকভাবে যাই, ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি করলেন? বলতেছি তোদের মতো বাপ মা, আমার দাদা দাদি, আমার গোষ্ঠী কেউ দরকার নাই, আমি একা, আমি নিঃস্ব। ওই জায়গায় ছিলেন আপনি, নেতার কথা বলছিলেন? হ্যাঁ, নেতার কথা বলছিলাম। তারপর নেতার সাথে কথা হয়েছিল, কথা হওয়ার পরে ও বললো আমার এক ভাইগনা ছিল বাড়ি হয়েছে কাপাসিয়া, ও এখানে থাকতো। আমি বাইক নিয়ে ফোন দিলাম, বাইক না আমি তো বাসায় চলে আসছি, এখন আমি কী করতে পারি? পরে বাইকে বলতেছে তুই চলে আয়, আমার এখানে জায়গা আছে। ওই যে পরে বাইক ছিল ওই জায়গায় সাউদি গেছে। হ্যাঁ, আমি চলে গেলাম। চলে যাওয়ার পর আমার বাইকটা বলতেছে কী করবি? আমি বলি কী করবো মানে, এখন আমার তো চলতে হবে, আমার টাকা নেই, আমি কি করব, আমার চলতে হবে। তারপর এখন কি করবি? হ্যাঁ বলতেছে, হ্যাঁ তুই আমার সাথে কাজ কর। আমি বলি কী করবো? পরে রাজনীতি করবি? আমি বলি রাজনীতি করবো? হ্যাঁ। তারপর উনি খুব প্রভাবশালী ছিল, খুব বড় লোক ছিল, আমাদের মতোই, বাট ওনার ক্ষমতা ছিল অনেক, ভালো কথা না আমাদের। তারপর আমরা ওনার সাথে কথা বলি। পরে ভাইয়া বলতেছে বাইক না, আমার ভাইয়া সালমান নাম, ওর কাপাসিয়া বাড়ি, এটা আমার বাইক না, ও আমার বড় ছিল, আমি ওর মামা ছিলাম, ওর আমি এর জন্য মামা দেখি, যে আমার বাইক না মামা। তারপর বলতেছে কী করবি? আমার সাথে থাকবে? হ্যাঁ থাকুক। তারপর উনি যখন আমাকে নিয়ে নিল, হ্যাঁ উনি প্রায় সময় কাজ দিত, বলতেছে অমুক জমিনটা একজন লোকের দখল করতেছে, তুমি অমুক নামের দল দেখাইতেছে, তুমি এটা করে আসো। তারপর আমি পোলাপান বন্ধু বান্ধব ছিল ওই জায়গার, ওনার আন্ডারে ছিল অনেক লোক ছিল, প্রায় 50 জন ছেলে ছিল, ওরা যাইতো একসাথে যে মারামারি করতাম, হকি স্টিক দিয়া, যারা বাড়াটিয়া ছিল ওই জমিতে, এরকমভাবে জমি উনি দখল করতো, প্রায় কিছু টাকা দিত, এরকম অনেক করতো। আর অনেক মানুষের মনে করেন ক্ষমতা নেই, ক্ষমতার কারণে অনেক মানুষের জমি অনেক মানুষে দল করে খেতেছে। আমাদেরকে বলতো আমাদেরকে 4 লাখ 5 লাখ টাকা দেবো ভাই, আমার জমিটা আমার দখল এনে দাও ওনার কাছ থেকে। আমরা এইসব করতাম, কোন জায়গায় কাজ করতাম। তারপর উনি আমাকে প্রায় 1 বছর গেছে, 2016 সালে যখন হয়েছে, 1 বছর যাওয়ার পরে 2016 সালে জুলাই, হ্যাঁ জুলাই মাসে আমাকে উনি একটা অস্ত্র দেয়, কোন নাম ওইটা তোমার দরকার লাগবে। কি অস্ত্র ছিল এটা? এটা রিভলভার ছিল। রিভলভার। ওকে। উনি আমাকে দিল, কইটা তোমার সাথে রাখবে। উনি তারপর আমাকে একটা গাড়ি দিল, তুমি এই গাড়ি দিয়ে চলাফেরা করবে। ওই সময় মনে করেন আমি খুব সাহস ছিল যে ওই সময় আমি প্রায় পুলিশের সাথে ঝগড়াঝাগি করতাম, অনেক কিছু করতাম। তো উনি আমাকে সাহস দেখে প্রশংসা করতো, তুই পারবি জীবনের না কিছু করতে। উনি আমাকে কিন্তু হ্যাঁ পারবো, কিন্তু বাট আমাকে উনি যে সঠিক রাস্তা এটা দেয় নাই, মূলত ভুল রাস্তায় দিয়েছে। যাই হোক, হ্যাঁ বলেন, ধারাবাহিকভাবে যাই। তারপর? হ্যাঁ তারপর কি, তারপর আমার
ওনার সাথে কাজ করলাম। কাজ করার পরে উনি অনেক কাজ দিল, প্রায় আমার অনেক টাকা হইতেছে। যা টাকা হয় আমি এসব নিয়ে মেয়েদেরকে নিয়ে ক্লাবে যাই, তারপরে আবাসিকে যাই, এসব এসব করি। মানে উল্টোপাল্টা কাজ যেটাকে বলে। উল্টাপাল্টা যা আছে তাই করি, এভরিথিং। রাস্তায় পড়ে থাকি, এদের মদ এবার খেয়ে রাস্তায় পড়ে থাকি, এসবভাবে অনেক কিছু হয়েছে। পরে জানতে পারলো আমি অমুক জায়গায় আছি, জানতে পারলো ভাইয়ারা। পরে ওনারা সবাই আসলো, বলতেছে আমার ভাই বাইস থেকে দেন, আমার নিয়ে যাই। দেখতেছে আমার জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। যদি এভাবে যদি আমাকে আবার বাসা থেকে বের করে দেওয়া হয়, যদি করে, তারপর মনে হয় না আমি ঠিক থাকবো। এখন তো নষ্ট হয়ে গেছি। তারপর ওনারা আমাকে আবার বাসায় নিয়ে গেল। তাই আমি বলতেছি আমার কাছে রিভার এখন ছিল আমার কাছে ছিল। আমি চলে আসি বাসায়। বাসায় যাওয়ার পর আমি কদিন ওভাবে বাসায় থাকতাম, করতাম। আমার দাদু বুঝাইতো, নানু বুঝাইতো, দেখ ভাই এসব করিস, এসব করা ভালো না, জীবনের ক্ষতি। আমি করি না, আমি কিছু বুঝি না এটা। আর ওই সময় আমি মেয়েদেরকে দেখলে খুব টর্চার করতাম রাস্তায়। মেয়েদের দেখলে আমার খুব জিত হতো। ওদেরকে আমি এমনিতেই শরীরে ধাক্কা মারতাম, চর মারতাম, অনেক হয়তো রাস্তাঘাটে এসব করতেন। হ্যাঁ, তো সব করতাম। আবার আমার নামে বিচার হইতো, অনেক নালিশ হইতো। তারপরে আমি আমার বাসায় ওই জায়গায় এটা এক মেয়ে ছিল, নামে শান্তা, ওকে আমি খুব লাইক করতাম। ও আমাকে মনে করেন দেখতে পারতো না। দেখতে না পারার কারণে আমি ওকে বললাম, তুই আমার সাথে প্রেম করবি না করবি না? ও বলতেছে আমি তোর সাথে প্রেম করবো না। আমি কই কেন করবি না? আমাকে তোর ভালো লাগে না। আমি কই কেন ভালো লাগবে না? আমার কি নেই? আমার তো সব দিক দিয়ে আছে, আমার কি নেই? তুই করবি না কেন? আমি আরেক ছেলেকে ভালোবাসি, আমি তোর করবো না। আমি কই করবি না তুই? না, অনেক জোরাজুরি করছি, করে নাই। তারপর আমি আবার বাসায় আসছি। ওই যে বাসায় থাকার কথা, 2-3 দিন ভালো ছিলাম, আমি কিছু খাই না দেখে ভালো। তারপর আমি মেয়েকে গেছি, আমি তুই কিছু করবি না। দ্বিতীয় দিন গেছি, একই কথা বলে। তারপর আমি বললাম ঠিক আছে, আমি চলে এলাম বাসায় চলে যাওয়ার পরে আমি যে আমার ফ্রেন্ড ছিল যে ওই গাড়ি চালাইতো, ড্রাইভ করতো, ওরে ফোন দিচ্ছি। আমি কই তুই ওই জায়গায়? আমি কই কাল জাস্ট সকাল 9টায় তুই অমুক জায়গায় থাকবি। ঠিক আছে। তারপর অমুক জায়গায় থাকলো, ওকে নিয়ে গেছি আমি। যখন মেয়ে সকালবেলায় আসে কোচিং করতে, এই যে পরীক্ষা দিবে তো, সকালবেলা আসে কোচিং করতে, তাই আমি ওকে টানমারা গাড়ির ভিতরে নিয়ে আসি। তুই তো আমার সাথে প্রেম করবি না। আমি তোর চেহারা দেখে প্রেম করি নাই, আমি তোকে নষ্ট করবো, রেফ করবো। আমি চাইছিলাম তোরে ভালোবাসতাম, তুই চাস নাই। পরে মেয়েকে অনেক জোরে মেয়ে কানাকানি করলো, ভাই দেখ তুই আমার ছেড়ে দে, আমার জীবনটা নষ্ট করিস না, এসব বললো। তারপর আমি এইসব মানি নাই। আমার তো এখন যে ফিলিংস ছিল, আমার তো পুরো মাতাল ছিলাম। আমি নেক্সট টাইম প্রায় সময় গাড়ির ভিতরে ইয়াবা খাইতাম, তারপরে বিয়ার খাইতাম। আমার তো সিগারেট কন্টিনিউ একটা পর একটা ছিলই, পাশাপাশি বিয়ার আর এসব ছিলই। আবার পরে আমি তো যখন বিয়ার খাওয়ার পর তো মনে করেন আমি 4-5টা খেয়ে ফেলছি, এখন তো আমার যে মনুষ্যত্ব এটা নেই, এটা আমার নেই। তারপর আমি আর মানলাম না, ওকে আমি রেফ করলাম। প্রিয় শ্রোতা, সিক্রেটসে যারা অংশগ্রহণ করতে চান তাদের সবাইকে বলি, একটি নাম্বার আছে, একবার মোবাইলে সেভ আপনার সুবিধা মতো সময়ে শুনবেন। হ্যাঁ, আমরা ফিরে আসলাম আরও একবার। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমার যিনি গেস্ট রয়েছেন আবির, তার কাছে। আবির, যেখানটায় আমরা ছিলাম, তারপর রেফ করার পরে আমি অনেক রেফ করলাম, যা মনে করেন একটা মানুষে বিয়ার খাওয়ার পরে যেরকম করে। পরে আমি চলে আসার পর ও শ্রীপুর থানায় করছে, জিডি করছে আমার নামে। জিডি করার পরে আমাকে বলছে, আপনার নামে যে আগের যে মামলাগুলো বা আগে যে পুলিশ ধরে নিয়ে গেছিল, সেগুলো খুনের কি মামলা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। ওগুলো কি চলতেছিল তখন? চলতেছিল। ওকে। আমি হাজিরা দিতাম, গিয়ে হাজিরা দিতাম? হ্যাঁ, হাজিরা দিতাম। ওকে। তারপর এখনো হাজিরা দিই। ওকে। তারপর মেয়ে আমার নামে রেপ কেসে মামলা দিল। তারপর আমাকে পুলিশে আবার ধরে নিয়ে যায়। ধরে নেওয়ার পরে প্রায় এই সময় আমি প্রায় 25 দিনের মতো ছিলাম। 25 দিন যাওয়ার পর আবার আমাকে জামিন করে নিয়ে আসে। পরে বাসায় এসে আমার খুব মারামারি বকাঝকা করে, কতটা মেরে ফেলবো। আমি আমাকে মেরে ফেললে কী হবে? যদি মেরে ফেলে তোর খুশি হওয়া আসতে মেরে ফেলা আমারে। আমি কিন্তু দাদাদের সবাই তুই করে দেখতাম। এই সময় আমার যে মনুষ্যত্ব ছিল, যে সাধারণ মানুষের যে একটা ছিল বিবেক, এটা আমার কাছে ছিল না। আমার সবসময় আমি নেশা করে থাকতাম, প্রায় সময় রাত্রে দিনে। আমার সাথে যদি কেউ কথা বলতো, আমার সাথে যদি কোনো মেয়ে আসতো আমার সামনে,
বিশেষ করে মেয়ে আসতো আমার সামনে, তা আমি সহ্য করতে পারতাম না, আমার শরীরটা আগুন জ্বলতো। তারপর এভাবে চলতে থাকতো অনেক দিন। আমাকে বলে করতে তোরে আমি বাইরে বাজায় দেবো। কে বলে? নানু ভাই বলতেছে। নানু ভাই, ওকে। তারপর বলতেছে তুই বিদেশ চলে যা। হ্যাঁ চলে যা। আমি কই না, আমি বিদেশ যাবো না। আমি যখন আমাকে ছোটবেলা দেশ নিয়ে তোরা, এখন আমি গিয়ে কি করবো, এখন তো আমার লাইফটাই শেষ, এখন আমি বিদেশ যাবো না। হ্যাঁ তারপর ঠিক আছে, অনেক কথাবার্তা হলো। তারপর আমি বাসা থেকে আমি বের হয়ে গেছি। যে রুবেল ছিল বললাম প্রথম যে আমার সিগারেট খাওয়ানো শিখাইছিল, আমি বলতো এখন কি করবো তুই বল। চল আমার ব্যবসা করি। আমি কি ব্যবসা করবি? এবার ব্যবসা করবো। ইয়াবা? হ্যাঁ বা মুখে করবি? হ্যাঁ কত টাকা লাগবে? কত? প্রায় 1 লাখ হলে চলবে, পরবর্তীতে দেখা যাক। তারপর ওর কিন্তু খুব গ্রুপ ছিল গাজীপুরে, অনেক জায়গায় ওর গ্রুপ ছিল। ও খালি আসতো প্লাস করে দিত, বাস 50,000। আমরা যদি 1 লাখ টাকার বড়ি আনি এবার, তারপর আমাদের দেখি প্রায় ভালোই লাভ হইতেছে। আমরা তো ফাউ খাইতেছি, আমাদের ভালো চলতেছে বিজনেস। ওকে। হ্যাঁ তারপর আমি বললাম হ্যাঁ তাহলে ভালোই। আমি টাকা দিয়েছি, প্রথমে ইনভেস্ট করছি 1 লাখ টাকা। আমি হ্যাঁ আন। তারপর এটা খুব চলাফেরা করে ও আমাদের সাথে, যে প্রায় সময় আমি এখানে যাইতাম ওখানে যাইতাম, আমাদের নৌসিন্দি যেতাম, নৌসিন্দি চালাকচর, ওই জায়গায় অনেক জায়গায় বিভিন্ন ধরনের আমাদের লোক হয়ে গেছে সেট, যারা আমাদের এবার বিক্রি করবে। আমরা জাস্ট খালি আনতাম আর ওরা আমাদের কাছ থেকে নিয়ে যেত। তারপর আমি একদিন আমি নিজেই গেছিলাম আমার ফ্রেন্ডসের সাথে থেকে চিটাগাং থেকে আনা। এখানে ওর নাম ছিল আমার বড় ভাই সালাউদ্দিন। হ্যাঁ ও এবার ব্যবসা করতো, ও খুব বড় ব্যবসায়ী ছিল এবার, কিন্তু ও রাজনীতি করতো ওই জায়গায়, ঠিক আছে। ও আমাদেরকে খুব সম্পর্ক হয়ে যায় ওর সাথে, প্রায় ও বলে কথাবার্তা হয়, ও আমাদেরকে দেয়। তারপরে একদিন আমরা নিয়ে গেছি, ওদিন চেকপোস্ট হয়েছে, খুব চেকপোস্ট। আমরা এবার নিয়ে আসছি কিন্তু প্রায় 1-1.5 লাখের উপরে এবার নিয়ে আসছি বড়ি। এখন আমরা নিয়ে আসছি যে এরকম যে আমাদের গাড়ির থাকে সিট, আমরা সিট কিন্তু ফর্ম কিন্তু এই যে করে ফেলি, ফেরে ভিতরে ঢুকাই। হ্যাঁ সিটের। তারপরে আমাদের পিছনে কেউ বসে না, মূলত আমরা হায়াস্ট নিয়ে যাই। আমরা সামনে বসি 2 জন, আমরা পিছনে কেউ বসে না। তারপরে এসব করে না আমরা এবারগুলো ভেতরে রাখি, তারপরে উপরে কাভার দিয়ে দিই যে বুঝতে না পড়ে। তো আমাদেরকে চেক পুশ করতেছে, আমাদের কিছু দেখা নাই, তো আমরা চলে আসছি। এভাবে হইতেছে আমাদের ব্যবসা চলতেছে ভালোই খুবই। আমি তো খাইতেছি, আমিও তো খাইতেছি, আমি দিনটা 24 ঘন্টা খাইতেছি। খাওয়ার পর এভাবে চলে যাই 16-17 সালের শেষ মাথায় আমি এরকম অবস্থা। আমার প্রায় মাসখানিক 1 মাস 1.5 মাস আমার থাকতে হয় হসপিটালে, আমার পেটের ব্যথা এখনো আছে। আপনার জিওবার যে অবস্থা, মানে কথাগুলো স্পষ্ট হয় না, জিওবার ছোট, এটা কি ছোটবেলা থেকেই প্রবলেম ছিল? হ্যাঁ ছোটবেলা থেকে। ওকে, বলেন তারপর। হ্যাঁ তারপর আমি হাসপাতালে থাকতে হয়। হ্যাঁ হাসপাতালে থাকতে হয়। এভাবে 2 দিন পরে আমার পেট ব্যথা হয়, অনেক পেট ব্যথা হয়। আমি অস্থির হয়ে যাই পেট ব্যথার জন্য, থাকতে পারি না। এভাবে আমি প্রায় সময়, আমার তো আর ব্যবসা চলতেছে না, আমি হসপিটাল দৌড়াদৌড়ি করি। তারপর আমার দাদু ভাই জানে, অনেক বাসে রাখে আমাকে। বাসে রাখার পরে আমাকে নিয়ে যাই হসপিটালে। প্রায় সময় আমি মনে করেন এখন যে আমাকে রাখে হসপিটালে। তারপরে আমাদের গাজীপুরে এদের মাদক আস্তানা ছিল, যেখানে মাদক করলে ওখানে দেওয়া হয় ভালো হওয়ার জন্য। ওকে, রিহ্যাব সেন্টার। হ্যাঁ আমাকে ওখানে দেওয়া হয়, আমি গেলাম। তারপর আমাকে ওই জায়গায় আমাকে ভাইয়া ছিল, আমাদের কাজ করতো, ও এসব ছিল। তারপর আমাকে ও খুব দেখাশোনা করে, প্রায় আমি তো থাকতে পারতেছি না, আমি অস্থির হয়ে যাচ্ছি, আমাকে খেতেই হবে, এটা খেতেই হবে। আমি ওই জায়গায় ভাঙচুর করি, অনেক কিছু ভাঙচুর করি। তারপর আমার পিঠে অনেক কাটা গেছে, আমি চাইছিলাম পলা যাওয়ার জন্য। তারপর চাইতে পারি নাই, এদের কাটার কেসে গেছিল তো, কাটা দিয়েছিল। তারপর আমার এদের জামা ছিঁড়ে একদম পিছনে অনেকগুলো এভাবে স্ট্রিপ পড়ে যায়, ব্যথা পাই। তারপর আমাকে আবার নিয়ে আসার পর দেখা করে আমাকে বলতেছে তোকে রাখা যাবে না। দাদু বলতেছে হ্যাঁ রাখতেই হবে যেভাবে হোক। তারপর ভাইয়া আমাকে প্রতিদিন 1টা করে এবার দিত, 1টা করে ইয়াবা। হ্যাঁ এবার আমি খেতাম। আমি এবার খেয়ে আমাকে প্রতিদিন প্রায় সময় এবার খাওয়ার পরে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হতো,
ঘুম পাড়ানোর জন্য আমি প্রায় সময় ঘুমিয়ে থাকতাম। ঘুমিয়ে থাকার পর মনে করেন আমি ঘুম থেকে উঠে আমি চোখে কিছু দেখতে পারতাম না, খালি জাপটা দেখতাম, জাপটা। আচ্ছা, হ্যাঁ, জাপটা দেখতাম, আমি খালি উপরে চেয়ে থাকতাম। আর আমার সাইড যদি কী আসছিল আমি তা বলতে পারতাম না। আমি এরকম অবস্থা, আমার ঘুম থেকে উঠলে আমার মনে হয় আমি কোথায় আছি, আমার অস্থির বোধ লাগতো, এরকম খারাপ অবস্থা। এর মাঝে হইতেছে গিয়া আমাকে ভাইয়া বলতেছে তুই হাফেজ মানুষ, সবাই বলতেছে তুই কোরআনে হাফেজ হইছস, এখন যদি এইসব করস মানুষের লোকে তো খারাপ বলতেছে, আরও তো খারাপ বলবে। তো এর মাঝে কিন্তু আমার অনেক ফ্রেন্ডস হয়ে যায় খারাপ, ওই যে আমি বালকাই করি, রাজনীতি বলতে সন্ত্রাসগিরি করি, এসব করতে গিয়ে আমার অনেক ফ্রেন্ডস হয়ে যায় খারাপ। যেখানে যাই মনে করেন গাজীপুর আসি, টঙ্গীতে আসি, ময়মনসিংহে যাই, সব জায়গায় আমার ফ্রেন্ডস হয়ে যায় যে খারাপ। ওরা আমাকে বলে তুই আসস না, ওদের আমাকে ছাড়তে চায় না। কী জন্য? ওরা শুধু জাস্ট আমার সাথে ফ্রেন্ডস করছে আমার টাকার জন্য, এর বেশি কিছু না। ওকে। হ্যাঁ, তারপর আমি বললাম আমার এই অবস্থা, আমি মোটামুটি স্বাভাবিক হই, 3 মাস যাওয়ার পর স্বাভাবিক হই। তারপর আমার বলতেছে আমি এখানে থাকতে পারবো না, আমার থাকলে আমি মরে যাবো। তাই বলতে আমার ভাইয়া আমাকে বাসায় নিয়ে যায়, বড় ভাইয়া, চতুর্থ ভাই, বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পর আমাকে বলে তুই এসব করিস না, দেখ জীবনটা এক মেয়ের জন্য এসব করতেছস, মেয়েকে তুই খুন করলি, ছেলেকেও খুন করলি, এখন তো সমস্যাটা কি? আমি কই আমার লাইফে প্রেম নাই, আমি কারো লাইফে প্রেম করতে দিব না। আমার কথা হচ্ছে আমি কারো সুখ দেখতে চাই না, আমি কারো সুখ দেখতে পারবো না, এটা আমার কথা। তারপর ভাইয়া বলতেছে এসব ঠিক না, দেখ যা হয়েছে, এখন নিজে ভালোভাবে চল, এটাই। তারপর হ্যাঁ, আমি ভালোভাবে চলবো কীভাবে? চলার মতো আমার রাস্তা নেই। আমি যেদিকে যাই এদিকে আমার খারাপ, যেদিকে যাই আমার এদিকেই বন্ধুরা বলে এটা চল, এটা করি, এটা করি। আমি মনে করেন বের হওয়ার এর মাঝখানে আমার এক মামা ছিল, তো মামা আমার ফোন দিয়া, আপন মামা না, এই যে আমরা ডাকি যে মামা কেমন আছো এরকম। তো ওর বাসা ছিল এতে গাজীপুরে ছিল, ও আমাদের বাসায় থাকতো ভাড়াটিয়া, বাবাল কলেজে পড়াশোনা করে। তো ও আমার ফোনে এক মেয়েকে ফোন দেয়, ও ফোনে টাকা ছিল না, ও মেয়েকে ফোন দেয়। তারপর ও মামা বেশি একটা বড় লোক ছিল না, খুবই গরিব ছিল, তেমন না স্বাভাবিকভাবে। তা আমাকে ফোন দেওয়ার পর আমি মেয়েকে একদিন ফোন দিই, জানি না কীভাবে ফোন দিই, মেয়ের সাথে আমার কথা হয়। শুনছেন সিক্রেটস। আজকের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের যিনি গেস্ট রয়েছেন আবির, তাকে দেখার জন্য তার সঙ্গে সরাসরি আমি দেখি। ওকে, কথা না বাড়িয়ে আবারও ফিরছি গেস্টের কাছে, যেখানটায় আমরা ছিলাম। আবির, কথা হওয়ার পরে আস্তে আস্তে মেয়ের সাথে আমার কথা হতে থাকে, প্রায় সময় কথা হয়, জিজ্ঞাসা করে। পরে যে ও নাম ছিল মুস্তাকিম, ও মেয়েকে ভালো লাগে না, বলতো ভালো লাগে না, মেয়েকে ছেড়ে দেয়। ওদের সাথে কিন্তু জাস্ট ফ্রেন্ডশিপ হয়েছিল, মুস্তাকিম আর মেয়েটা ফ্রেন্ডশিপ হয়েছিল। তারপর ও আমার সাথে কথা বলতো, প্রায় সময় কথা বলতো। আমি রাত্রেবেলা যাইতাম 10টার পরে বাসায় বাহিরে, জাস্ট খালি ফেক্সি করতাম আর বাসায় চলে আসতাম। ওই সময় মেয়ের সাথে আমি কথা বলতাম, জিজ্ঞাসা করতো তুমি কী করো না করো, আমি বলতাম আমি এসব আসছিলাম, এসব করি, এখনও করি। বাস মেয়েটা সব জানতো। মেয়েটা জানার পরও আমি একদিন বলতেছি তুমি কার সাথে প্রেম করবা? মেয়েটাকে প্রেম করবো আমি একটু ভেবে নেই। পরে আমি ঠিক আছে ভাবো। মেয়েকে একদিন পর আমাকে সেই ফোন দিছি, ঠিক আছে তুমি এসব করবো না তো? আমি কই যদি তুমি আমার সাথে থাকো তাই করবো না, আর যদি তুমি প্রথম মেয়ের সাথে আমার সাথে জবাব দাও তাহলে আমি এর চেয়ে বেশি হব। নেগো ঠিক আছে, আমি তোমাকে জবাব দেবো না। তারপর মেয়ের সাথে আমি কথা বলছি, কথা বলার পর অনেক কথা বললাম, প্রায় সময় রাত্রে ফোন ধরি, 10-11টার দিকে কথা বলি, সারা রাত কথা বলি, পরে সকালে ঘুমাই। এইসব করতে করতে দেখে এখন মামারা দেখে, ভাইয়ারা দেখে আমি অন্যরকম হয়ে গেছি। এখন জাস্ট সিগারেট খাওয়াই। মেয়ে বলতে তুমি সিগারেট খাও, আমি আবার জানি না কীভাবে মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছি। আমাকে কীভাবে দুর্বল করছে নিজে বলতে পারবো না, আমি ওর প্রতি খুব দুর্বল হয়ে গেছি, যে ও যা বলে আমি তাই করি। এখন বলো তুমি সিগারেট কেন, আমি আমার খুব কষ্ট হয়। যদি তুমি আমাকে পেতে চাও তাহলে একটু কষ্ট করতেই হবে, আর যদি না পেতে চাও তাহলে তুমি চলে যাও। আমি কই না, আমি হ্যাঁ সব ছেড়ে দেবো, আমাকে একটু সময় দাও। বলতে ঠিক আছে। পরে এভাবে
এখন তো আমি মনে করেন রাত্রে যদি ওর সাথে কথা বলি, আমার তো খাওয়ার সুযোগ নেই, দিনে ঘুমাই। তুমি আমার সাথে প্রতিদিন রাত্রে কথা বলবা, প্রতিদিন রাত্রে কথা বলবা। আমি কই ঠিক আছে। তারপর প্রতিদিন রাত্রে কথা বলতাম। রাত্রে কথা বলার পর আমি তখন খেতে পারতেছি না। এখন ওর সাথে কথা বলি, কথায় ব্যস্ত থাকি। আমি এখন ওর সাথে আমি খাবো কীভাবে? আমার একটাই ওকে ওর সাথে কথা বলবো। ও যদি আমাকে ছেড়ে চলে যায় আমি থাকবো কীভাবে? আমার এটা চিন্তা ছিল। তারপর আমি ওর সাথে কথা বলতে বলতে এরকম পর্যায়ে যাই। তারপর ও বলে ওর আঙ্কেলের সাথে দেখা করতে, আঙ্কেলের সাথে। ওর আঙ্কেল থাকে মালিকের বাড়ি। আমি কই না, আমি দেখা করতে পারবো না। কই কেন? আমি কীভাবে দেখা করব? আমার তো সমস্যা, যদি তোমার আঙ্কেল আমি দেখা করি তাহলে তোমার আঙ্কেল বাসায় বলে দেবে। আর বাসায় যদি বলে দেয় তাহলে তোমার আব্বু আম্মু এই সম্পর্ক কিছুতেই মানবে না। আমি মেয়েকে বলি, দেখো আমি এইসব ছিলাম, যদি তোমার আব্বু আমার এলাকায় আসে, জিজ্ঞাসা করে লোকেদেরকে এই অমুক ছেলেটা, অমুক বাড়ির ছেলেটা কেমন ছিল, কেমন, তো বলবেই সেটা এরকম ছিল, এরকম আছে। সবাই তো মানুষ দুষ্টাই বলে। আমি এসব বলতেছি, মেয়েকে ওর সাথে প্রতিদিন রাত্রে এইসব কথাই বলি। আর আমার অপরাধ তো আমি স্বীকার করি। দেখো আমি জানি না আমার বিবেকটা কীরকম বাধাইতেছে। আমি এইসব করলাম, আমি মেয়েকে খুন করলাম। এখন আমি একে খুনই হয়ে গেলাম না? আমি এইসব করলাম কেন? আমি খুব খারাপ লাগে আমার এইসব। আমার শুনে আমার রাত্রে যদি আমি একে শুই আমার খুব কাদা আসে। আমি কই যাই হয়েছে, মেয়ে আমার সাথে ভুল করছে, ও তো একটা মানুষ ছিল, আমি সব করলাম কেন, ওকে মারলাম কেন? ওকে, পুরো গল্পটাই ওর মতো করে ও বলেছে, আমি চুপ করেছিলাম। আমি শুধু খালি জিনিসটা বের করার চেষ্টা করছিলাম যে আসলে এটা থামবো কোথায় গিয়ে, বা এটা আসলে থামার মতো গল্প কিনা, বা এটা ওর জীবনে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি ছোটো ছোটো কিছু প্রশ্ন করি। জি। মামলা কটা আছে আপনার নামে? 4টা মামলা আছে। কোনটা কোনটা কি কি মামলা? 2টা মার্ডার কেস। 2টা মার্ডার কেস, একটা এবা, একটা ইয়াবা, আর একটা হচ্ছে রেপ কেস। রেপ কেস, ওই যে মেয়েটাকে আপনি রেপ করেছিলেন। ওকে, 2টো মার্ডার কেসের মানে হচ্ছে একটা হচ্ছে আপনার এক্স গার্লফ্রেন্ড এবং তার বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড 2জন। আর পরবর্তীতে আপনার হলো এই মামলাগুলো আপনি ইয়াবা কেসের খেয়েছেন, মাদকের মামলা, এবং পাশে হচ্ছে এটা। এই 4টা মামলা ঘাড়ে করে আপনি চলেন কিভাবে? মানে আপনার তো হাজিরা দিতে হয়। হ্যাঁ, হাজিরা আমি দিই না বলতে আমি প্রায় প্রতি মাসে উকিলকে বলে আমি টাকা দিয়ে দিই, আমি আসতে পারবো না, উকিলে হাজিরা তুলে দেয়। এটা কি সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব। আমি অবস্থা দেখাই আমার এই সম্ভব, এটা আমি টাকা দিয়ে দেই। এখন তো ম্যাজিস্ট্রেট, এখন তো মনে করেন টাকার উপরে সব কিছু। কিন্তু আপনার টাকা দিলে তো আপনার হাতে কাগজ আসতে হবে, সে কাগজ আসে? কাগজ আমাকে দিয়ে দেয় বাসায়। এটা আদৌ আপনার হাজিরা হচ্ছে কিনা আপনি একটু খোঁজ নিয়ে দেখেছেন? হ্যাঁ হচ্ছে। এমনও তো হতে পারে যে উকিল আপনার সঙ্গে এটা 2 নম্বরই করতেছে। না, আমি 2 মাস পরে যাই। 2 মাস পরে যাই আমি। উকিল আমার বাসা, যারা মামলা করেছে তারা কি যায় কোর্টে? তারা কি এই বিষয়টা চায় যে এটার সমাধান হোক, নাকি তারা যায় না? তারা বলতে এখন আর এসব হয় না, ও তো বাদ দিছে, যা তো হয়ে গেছে, প্রায় 2-3 বছর হয়ে গেছে। ওনারা চাইছিল আমার কাছে আমাকে ফাঁসি দেওয়ার জন্য, অনেক চেষ্টা করছিল, অনেক কেস দিয়েছিল, কিন্তু পারে নাই। উপরে লোক ছিল তো, মানে আপনাকে কেউ না কেউ সাপোর্ট দিয়েছে, পাওয়ারফুল লোকের সাপোর্ট নিয়েছে। ও আজকে প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, ও অকপটে স্বীকার করেছে ওর জীবনের ফল্টগুলো কী কী, ও কী কী করেছে, কিভাবে ও কী করে না করে, সব কিছু স্বীকার করেছে এখানে। উইথ ডিউ রেসপেক্ট, আমি কাউকে দোষী করতে চাই না এখানে। কেন করতে চাই না? কারণ আমার অনুষ্ঠানের প্যাটার্ন অনুযায়ী আমি কারোর দিকে আঙ্গুল তুলব না, এটাই আমার অনুষ্ঠানের প্যাটার্ন। আমার এই অনুষ্ঠানের কাউকে হেয় করা নয়, বড় করা নয়, ছোট করা নয়, দোষী বানানো নয়। কারণ যিনি নিজে এসে এখানে কনফেস করছেন তাকে দোষী বানানোর কিছু থাকে না, কারণ সে নিজে থেকে দোষী। আমরা মূল যে জিনিসটা দেখানোর চেষ্টা করি সেটা হলো যে এই যে এত কিছু করে ও যে পার পেল, ও কি আসলেই পার পেল? ওর জীবনটা আসলে কোথায় গিয়ে দাঁড়ালো? ও যে খুন করলো, বা খুন কেন করতে বাধ্য হলো? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাবা মা যে ওকে রেখে কুয়েতে গেল, আপনার বাবা মার কি ওখানে গিয়ে বাচ্চা কাচ্চা হয়েছে? না, তারা দুজন এখনও কুয়েতে থাকে। হ্যাঁ, মাসে আসছিল, আবার চলে গেছে। আপনি একটাই মাত্র সন্তান? হ্যাঁ, আমি একটি সন্তান। তো এই কুয়েতে থেকে পয়সা কামিয়ে তাদের কি হবে? আমি জানি না আব্বু কি করতে চায় উনি, আমি বুঝতে পারি না। আমিও জানি না, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। কারণ আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে আপনি যতটুকু পরিশ্রম করেন সেটা মুষ্টিমেয় কিছু মানুষকে হ্যাপি করার জন্য, এবং সেই হ্যাপি করার মানুষগুলোই হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার। আপনার পরিশ্রম, আপনার বড় হওয়া, আপনার সম্মান, আপনার আভিজাত্য, কিংবা আপনি যত বড়ই, যত গুণী ব্যক্তিত্বই হন না কেন, আপনার সেই
পরিবারের মানুষ যারা আপনাকে আপ্রাণ পরিশ্রম করে আজকে এই জায়গাটায় নিয়ে এসছে, তারা যদি হ্যাপি না হয়, তাহলে পুরো দুনিয়া হ্যাপি হয়ে গেলেও আপনি পারফেক্টলি দায়িত্ব পালন করতে পারেননি আপনার লাইফ লং। আমি এটাই মনে করি, এটা আমার একদম ব্যক্তিগত ওপিনিয়ন। তো সেই জায়গা থেকে আমি ওনার বাবা মাকে আমি প্রথমত দোষ দিব এই কারণে, যদি এই গল্পে দোষী সাব্যস্ত করার বিষয়টি চলেই আসে, আমি দোষী বলবো না, আমি বলবো যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে কারা। এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে ওনার বাবা মা ফার্স্ট, কারণ যে বয়সে ওকে ছেড়ে রেখে গেছে, বাবা মার গাইডেন্স অন্য কারো কাছ থেকেই সে পেতে পারে না, এবং সেটা ছিল একটা চরম মাত্রার ভুল সিদ্ধান্ত। এবং এই ভুল সিদ্ধান্তটা কিছুটা হলেও কাভার করা যেত যদি বাবা মা বাংলাদেশে এসে ওকে কিছুটা হলেও গাইড করতো। কিন্তু আমার মনে হয় যে যখন একের পর এক মামলা খেয়ে গেছে, তখন আমি জানি না ওর বাবা মার সিদ্ধান্তটা কী, হয়তো ওর কাছ থেকে শুনলেই ভালো শোনা যেত, ওনাদের কাছে যদি মুখোমুখি আমরা করতে পারতাম। সো ইন দ্যাট সিচুয়েশনে ওনারা একটা চরম পর্যায়ের ভুল করেছেন আমি বলবো, প্রথম পর্যায়ে। দ্বিতীয়ত হচ্ছে যা চেয়েছে তাই দিয়েছে। সন্তান যা চায় সঙ্গে সঙ্গে তাকে তা দিতে নেই, অন্ত কাঁচা অর্থ হাতে তুলে দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করা উচিত যে আসলে ও কোথায় ব্যয় করছে, এটার মনিটরিংটা দেখা উচিত। ঠিক আছে, আপনি দিয়েছেন ভালো কথা, 50,000 টাকা আপনার জায়গা থেকে কোনো টাকাই না, 50,000 টাকা আপনি তার বার্থডে সেলিব্রেশনের জন্য দিয়েছেন, বাট আপনি এনশিওর করবেন কীভাবে যে টাকাটা সে ওখানে ব্যয় করেছে কিনা। সো আপনি যদি নিশ্চিত না হতে পারেন, তাহলে এমন অর্থ তার হাতে তুলে দেওয়া ঠিক হয়নি। এই যে ব্যাকগ্রাউন্ডটা তার তৈরি করে দেয়া, এবং তারপরে ও তো সুবোধই ছিল, কিন্তু ওর ফ্রেন্ড সার্কেল ভালো ছিল না, যে কারণে ওর এমন একটা মেয়ের পাল্লায় পড়তে হয়েছে যে তার চেয়ে বয়সও ছিল, যে তাকে চিট করেছে, এবং এই চিট করা এমন একটা এক্সট্রিম পর্যায়ে গিয়ে ধরা খেয়েছে যে এক্সট্রিম পর্যায়ে ও নিতে পারেনি। ওর সহজ সরল, ও কিন্তু তখন কিশোর বয়স, ওর সহজ সরল মনে এটা মারাত্মক রকমের আঘাত ফেলেছে, এবং এরপরেও প্রচণ্ড মাত্রায় বিধ্বংসী হয়ে গেছে। বিধ্বংসী হওয়ার পেছনেও ওর সার্কেলটা অনেকখানি দায়ী, কারণ তারা কোনো না কোনোভাবে ওকে সাহস দিয়েছে, সাহস জুগিয়েছে। এবং আপনি চিন্তা করে দেখুন, এই যে হায়াস গাড়িটার কথা বললেন, এই গাড়িটা কার? আমার ফ্রেন্ডসের। হায়াস গাড়িটা ফ্রেন্ডের? জি। আপনি যে গাড়িটা নিয়ে ঘুরতেন সেটা ফ্রেন্ডের ছিল? হ্যাঁ, ফ্রেন্ড ছিল। তার মানে ওর সার্কেলটাও একটু মোটামুটি রিচ। তাহলে একটু চিন্তা করে দেখুন যে ওর যে সাপোর্ট বা যে এনভায়রনমেন্টটা, সেটা ওকে কতখানি বাধ্য করেছে। এবং একটা মামলা খেয়েও তো ওর একটা সতর্ক হয়ে যাওয়ার কথা। প্রথম মামলাটা খেলেন কত বছর বয়সে? এটা 16 বছর বয়সে। 16 বছর বয়সে, সুতরাং কিশোর অপরাধ ধরে নিয়েছে। কিশোর অপরাধ। তো কিশোর অপরাধ হলে তো ফাঁসি হওয়ার কথা না, আমি জানি না রুলস অ্যান্ড রেগুলেশন। ওনারা চাইছিল, কিন্তু এখন তো হবে না। আচ্ছা। হ্যাঁ, ওনারা চাইছিল আমাকে দেওয়ার জন্য। আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত কুলায় উঠতে পারে? হ্যাঁ, পারে নাই। আর পরের মামলাটা? পরের মামলাটা আবার হ্যাঁ চাইছিল সব কিছু, কিন্তু ওনারা যে টাকা দিয়ে করতে পারতেছে না, যে মামলা লড়তে গেলে লয়ারের টাকা দিতে হয়, এই টাকা দিয়ে কুলায় উঠতে পারছে না। হ্যাঁ, উঠতে পারতেছে না। আপনার বাবা জানার পরে কি করেছে? এই মামলার খবর জানার পরে আপনার বাপ মা কি করেছে? বাপ মা বলছে এখন তো একটাই ছেলে আমার প্রতি খুব বাইরে থাকলো টান আছে,